মানে যে লোকটা আমাদের গুলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত পথের উপরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। সেই রক্তের পাশেই সাদা মতো কি একটা রয়েছে না? এই তো দেখছি একখানা কাগজ। দেখি। চীনে পাড়ার একটা চীনে হোটেলের খাবারের বিল। এতে যে খাবারগুলোর নাম লেখা রয়েছে সবই হচ্ছে চীনে খাবার। তাহলে এই অনুমান করাই সঙ্গত, খাবারগুলো যে খেয়েছে যাতেও সে চীনে ম্যান। এখন বুঝে নাও আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনে ম্যানের চীনে হোটেলের বিল পড়ে থাকা খুব স্বাভাবিক কিনা। খুব সম্ভব যে লোকটা আহত হয়েছে এই বিলখানা তারই পকেট থেকে পড়ে গেছে। তো মানে এই অনুমান অসঙ্গত নয়। আচ্ছা, তারপর এটাও আন্দাজ করা যেতে পারে যে আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনে হোটেলে তারা হয়তো প্রায় যাতায়াত করে, তাই না? সাধু, আমিও তোমার কথার তলায় ঢেঁড়া সই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি হোটেলের পাওনা হয়েছিল 32 টাকা 2 আনা 2 পাই। একজন মাত্র লোকের পক্ষে এত টাকার খাবার উদরস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতে পারি কোনো বিশেষ হোটেলে আজ একদল চীনেম্যান গিয়ে ওই খাদ্যগুলো গলদকরণ করেছে। মানে আমাদের এরপরের কার্যক্ষেত্র হবে কোথায় সেটা তুমি বুঝতেই পেরেছো? পেরেছি বই কি। আপনি তো পেরেছেন মানিক বাবু, তো আমি যে এখনো কিছুই বুঝতে পারছি না। এসব প্রত্নতত্ত্বের কথা নয় মনমোহন বাবু, আপনি কিছু বোঝবার চেষ্টাও করবেন না। সন্ধ্যা উতরে গেছে। সুন্দরবাবু টেবিলের ধারে বসে একখানা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দে পিছন দিকে ফিরে তাকালেন। জয়ন্ত ঘরের ভেতর ঢুকে এসে বলল, কি বলেন সুন্দরবাবু? আমাকে দেখে আপনি নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন। সুন্দরবাবু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, মুখে তার চরম বিস্ময়ের চিহ্ন। তিনি বললেন, আরে জয়ন্ত, তুমি আরে কলকাতায় ফিরে এসেছো? আরে আমি তো জানতুম তুমি এখনো এই শ্যামদেশেই আছো। জয়ন্ত কোনো জবাব না দিয়ে আগে সুইচ টিপে ঘরের আলোটা নিভিয়ে দিল। তারপর রাস্তার দিকে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। মিনিট চারেক এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে আবার ফিরে এসে আলো জ্বালিয়ে দিয়ে বলল, যাক, চুয়াংয়ের চড়কে তাহলে ফাঁকি দিতে পেরেছি। সুন্দরবাবু অধিকতর বিস্ময় বললেন, কেই বা চুয়াং আর কেই বা তার চর, এই ব্যাপার কি জয়ন্ত? জয়ন্ত ফিরে এসে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল, চুয়াং হচ্ছে এক চীনে ম্যানের নাম। একাধারে যে হচ্ছে জাদুকর আর দস্যু দলের সর্দার। বিচিত্র তার ক্ষমতা, সারা পৃথিবী পড়ে আছে যেন তার নখ দর্পণে। ইউরোপ আমেরিকাতেও মাঝে মাঝে গিয়ে রসাতল কাণ্ড বাঁধিয়ে সে কিনেছে ভয়াবহ নাম। চুপি চুপি আপনাদের কাউকে কোনো কথা না জানিয়ে তারই সন্ধানে আমি গিয়েছিলাম শ্যামদেশে, কারণ আমি জানতুম সে শ্যামদেশেই আছে। হ্যাঁ, সে শ্যামদেশেই ছিল বটে, কিন্তু আপাতত তার আবির্ভাব হয়েছে কলকাতা শহরে। সেই খবর পেয়েই আমি ফিরে এসেছি কলকাতায়। কিন্তু চুয়াং আমার গতিবিধির সব খবরই রাখে। কলকাতায় পদার্পণ করেই আমি বুঝতে পারলাম চুয়াংয়ের এক চর লেগেছে আমার পেছনে। হয়তো সর্দারের কাছ থেকে সে হুকুম পেয়েছিল আমাকে যে কোনো উপায়ে হত্যা করবার জন্যে। কি যে বলো জয়ন্ত, এটা তো আর আফ্রিকার জনজঙ্গল নয়। এ হচ্ছে এই ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী কলকাতা। এখানে প্রকাশ্য রাজপথের উপরে মানুষ খুন করা এ কি চারটিখানি কথা নাকি? আপনি চুয়াংকে চেনেন না সুন্দরবাবু, তাই এ কথা বলছেন। চুয়াং ইংরেজ রাজত্বের সর্বপ্রধান নগর লন্ডনেও একজন লর্ড আর একজন স্যার উপাধিধারী বিখ্যাত লোককে প্রায় চোখের সামনেই খুন করে এসেছে। তাদের তুলনায় আমি তো ক্ষুদ্র জীব মাত্র। চুয়াং আমাকে গ্রাহ্যের মধ্যেই আনবে বা কেন? জয়ন্ত, এ তুমি কি কথা শোনালে হে? এমন এক সাংঘাতিক অপরাধী সারা পৃথিবীর বুকে ছোটাছুটি আর খুনোখুনি করে বেড়াচ্ছে, অথচ কেউ তাকে ধরতে পারছে না। কেউ তাকে ধরতে পারছে না সুন্দরবাবু, কেউ তাকে ধরতে পারছে না। আজ এদেশে কালো দেশে সে বিদ্যুতের মতন দেখা দিয়েই আবার কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত তার নাগাল পায়নি পৃথিবীর বড় বড় গোয়েন্দাও। সেই চুয়াং এসেছে কলকাতায়। এটা কি দুশ্চিন্তার নয়? এ দুশ্চিন্তার কথা নয়, আবার ভয়ঙ্কর দুর্ভাবনার কথা। কিন্তু এই চুয়াং কেনই বা কলকাতায় এসেছে, আর কেনই বা তুমি তার পিছনে পিছনে এতটা দৌড়দৌড়ি করছো? তাহলে শুনুন, যদিও চুয়াং এর জীবন চরিত হচ্ছে যে কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও চিত্তাকর্ষক,
তবু সেসব কথা যা আমি আপনার কাছে বর্ণনা করতে চাই না। আমি কেবল বলতে চাই চুয়াংয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে। কয়েক মাস আগেই কলকাতা শহরেই রহস্যজনক উপায়ে উপরি উপরি 3 জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যু হয়েছিল। সে কথা বোধহয় আপনি ভোলেননি। এ নিশ্চয়ই ভুলিনি। একদল প্রত্নতাত্ত্বিক এই ব্রহ্মদেশের কোনো এক নিবিড় জঙ্গলে গিয়েছিলেন পুরাকালের কি একটা এই ভগ্নস্তূপ নাকি ওই মন্দির আবিষ্কার করতে। সেখানে গিয়ে তারা কি দেখেছিলেন আর কি পেয়েছিলেন তা অবশ্য আমি জানি না, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরই তাদের উপর দিয়ে বয়ে যায় এই নানান ঘটনা। সেই দুর্ঘটনাগুলো এই দৈবের নাকি দুষ্ট মানুষের কীর্তি এখনও সেটা প্রকাশ পায়নি। তারপর এই একে একে 3 জন প্রত্নতাত্ত্বিকের অদ্ভুত আর আকস্মিক মৃত্যু হলো। সন্দেহজনক হলেও তারও কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তুমি তো সেই কথাই বলছো নাকি? হ্যাঁ, সেই প্রত্নতাত্ত্বিক দলের নেতা ছিলেন মনমোহন বাবু। শেষটা ভয় পেয়ে এই মামলায় তিনিই আমাকে নিযুক্ত করেছেন। মানে মামলাটা কিসের? মনমোহনবাবু আমার কাছে সন্দেহ প্রকাশ করেছেন যে ব্রহ্মদেশে তার সহযাত্রী ওই 3 প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর মূলে আছে জাদুকর আর ডাকাত দলের সর্দার এই চুয়াং। তার এমন সন্দেহের কারণ কি? সেই 3 জন প্রত্নতাত্ত্বিককে কেউ বা কারা যে খুন করেছে পুলিশ কিন্তু অনেক অনুসন্ধান করেও এমন কোনো প্রমাণ আবিষ্কার করতে পারেনি। কিন্তু সেই 3 জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর কারণ যে সন্দেহজনক, পুলিশ কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমিও অবশ্য কথা স্বীকার করতে বাধ্য। এখানে বাধ্যতা আর অবাধ্যতার কথা তুলে কোনো লাভ নেই, কিন্তু মনমোহনবাবুর দৃঢ় বিশ্বাস যে চুয়াংই কোনো গুপ্ত উপায়ে তার 3 জন বন্ধুকে ইহলোক থেকে পাঠিয়ে দিয়েছে পরলোকে। বেশ, তাও স্বীকার করতে পারি, কিন্তু তার আগে তোমাকে দেখাতে হবে এই চুয়াং কোনো বিশেষ কারণে ওই 3 জন প্রত্নতাত্ত্বিককে হত্যা করেছে। প্রত্নতাত্ত্বিকরা হচ্ছেন অতি নিরীহ জীব। তাদের কর্তব্য হচ্ছে এই জীবন্ত বর্তমান নয়, মৃত অতীতকে নিয়ে। চুয়াংয়ের মতন একজন এই আধুনিক অপরাধী হঠাৎ এই মৃত অতীতের ভক্তদের শত্রু হয়ে দাঁড়ালো কেন? মনমোহনবাবুর মুখ থেকেও তারও কিছু কিছু আভাস পেয়েছি। আভাস? আভাস নিয়ে আবার কখনো গোয়েন্দাগিরি চলে নাকি? ব্যাপারটা এতই জটিল যে মনমোহনবাবু আভাস দেওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেননি। কেন? আসল ব্যাপারটা মনমোহনবাবু নিজেই এখনো ধরতে পারেননি, যদিও তার মুখে কথা শুনে আমার মনে উঠেছে একটা সন্দেহ। এটা সন্দেহটা কিসের? শুনুন, মনমোহনবাবুর মুখে শুনেছি ব্রহ্মদেশের গভীর অরণ্য গিয়ে তারা আবিষ্কার করেছিলেন প্রাচীনকালের এক অজানা ভগ্নস্তূপ। মনমোহনবাবু হচ্ছেন নিজেও ধনী, তার সঙ্গী বন্ধুরাও কেউ দরিদ্র ছিলেন না। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অনেক কুলি। সেই কুলিদের সাহায্যে স্তূপের নিচেকার মাটি খুঁড়ে তারা অনেকগুলি সেকালকার দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন। সেই সংগ্রহের মধ্যে ছিল প্রাচীন যুগের নিত্য ব্যবহার্য নানান দ্রব্য, কয়েকখানি শিলালিপি আর কয়েকটি ছোট বড় প্রস্তর মূর্তি। এক জায়গায় একটি পাথরের ছোট সিন্দুকের ভেতরে ছিল একখানি শিলালিপি, আর সেকালকার বৌদ্ধতান্ত্রিকদের উপাস্য বজ্র ভৈরবের মূর্তি। মনমোহনবাবু এখনও সেই শিলালিপির সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি, কারণ সেই শিলালিপিখানি নাকি সেকালের প্রচলিত আর অপ্রচলিত নানা ভাষায় লেখা। তবে এইটুকু তিনি বুঝতে পেরেছেন যে সেই শিলালিপির কথাগুলি হচ্ছে এমন কোনো উপাসনার মন্ত্র যা উচ্চারণ করলে মানুষ এই পৃথিবীতে হতে পারে সর্বশক্তিমান। বজ্র ভৈরবের মূর্তিকে সামনে স্থাপন করে সে মন্ত্রগুলি সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। আগেই বলেছি চুয়াং হচ্ছে জাদুকর। সে কেমন করে ওই মূর্তি আর শিলালিপির সন্ধান পেয়ে ওই দুটি দুর্লভ জিনিসকে হস্তগত করবার জন্য লালায়িত হয়ে ওঠে। মনমোহনবাবুরা যখন ব্রহ্মদেশের সেই জঙ্গল থেকে ফিরে আসছিলেন তখনই চুয়াংয়ের সঙ্গে তার একবার দেখা হয়েছিল। সেই সময় মনমোহনবাবুর কাছে সে বলেছিল ওই শিলালিপিখানি আর মূর্তিটি তার হাতে সমর্পণ করলে বিনিময়ে তিনি 50,000 টাকা পেতেন। কিন্তু মনমোহনবাবু আর তার সঙ্গীরা কেউ দরিদ্র ছিলেন না। প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনাই ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। কাজেই সেই প্রস্তাবে কেউই রাজি হননি। চুয়াং এতটা আশা করেনি, কাজেই সে বেশি লোক নিয়ে মনমোহনবাবুদের কাছে গিয়ে সেই প্রস্তাব করতে যেতে পারেনি। মনমোহনবাবুরা সেদিন ছিলেন রীতিমতো দলে ভারী, সুতরাং সেদিন চুয়াংকে বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে ফিরে আসতে হয়। মনমোহনবাবু বলেন তারা যখন জাহাজে চড়ে সমুদ্রপথে যাত্রা করেছেন তখনও নাকি কখনো অজানা বোম্বেটে জাহাজ তাদের আক্রমণ করবার চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টাও সফল হয়নি। তারপর কলকাতায় ফিরে এসেও তারা নাকি নানান রকম বিপদের উপরে পড়ে গিয়েছিলেন।
তারপর একে একে মনমোহনবাবুর সঙ্গী 3 জন প্রত্নতাত্ত্বিকের অজানা উপায়ে মৃত্যু হল, আর সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের ঘর থেকে চুরি গেল ব্রহ্মদেশ থেকে আনা সেই সব পুরাকীর্তির এক বা একাধিক নমুনা। কিন্তু সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপি আছে মনমোহনবাবুরই কাছে। চুয়াং তখনও সেটা জানত না, তাই সে প্রথমেই মনমোহনবাবুকে আক্রমণ করেনি। ওদিকে 3 জন প্রত্নতাত্ত্বিকের অস্বাভাবিক মৃত্যুতে কলকাতার পুলিশ অত্যন্ত জাগ্রত হয়ে উঠেছে। এই দিকে চুয়াং এখান থেকে পৃষ্ঠভঙ্গ দিয়ে সরে গিয়েছিল শ্যামদেশে। ইতিমধ্যে মনমোহনবাবু এসে আমার আশ্রয় নিলেন, আর তার মুখে সব কথা শুনে মামলাটার নূতনত্ব দেখে উৎসাহিত হয়ে আমিও ছুটে গেলুম শ্যামদেশে চুয়াংয়ের খোঁজে। সেখানে গিয়ে চুয়াং সম্বন্ধে অনেক তথ্যই সংগ্রহ করেছি, আর এও জেনেছি যে মূর্তি আর শিলালিপি মনমোহনবাবুর কাছে আছে জেনে চুয়াং আবার এসে হাজির হয়েছে কলকাতা শহরে। 3 জন প্রত্নতাত্ত্বিকের প্রাণ গিয়েছে, এবার হচ্ছে মনমোহনবাবুর পালা। তা এখন আমাদের কি করা উচিত সুন্দরবাবু? অদ্ভুত মামলা, আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না হে। তবে এটুকু কেবল বুঝতে পারছি যে এই মনমোহন বাবুর উপরে পুলিশের কড়া পাহারা রাখা দরকার। পুলিশের পাহারা বসিয়েও চুয়াংকে কোনো দেশেই কেউ বাধা দিতে পারেনি। সে তার কর্তব্য পালন করতে কিছুমাত্র বিলম্ব করে না। সে ঠিক এই সময়ে সিঁড়ির উপরে দ্রুত পদশব্দ জাগিয়ে ঘরের ভিতরে এসে প্রবেশ করল মানিক। বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলল, জয়ন্ত, মনমোহনবাবু এক্ষুনি আমাদের ফোন করেছিলেন। কেন কেন কেন? মনমোহনবাবুর বাড়ির সামনের রাস্তা দিয়ে আজ সন্ধ্যার পর থেকে খালি নাকি চিনেম্যানের পর চিনেম্যান আনাগোনা করছে। ও পাড়ায় সারা বছর 3-4 জনের বেশি চিনেম্যান দেখা যায় না। তাই জন্য তিনি অত্যন্ত ভয় পেয়ে আজকে আমাদের ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কলকাতায় ফিরেছ কিনা। শুনলেন তো সুন্দরবাবু, আর কোনো প্রশ্ন করবেন না। এখনই একদল সশস্ত্র সিপাহী নিয়ে মনমোহনবাবুর বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন। এই চলো মানিক, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। সুন্দরবাবুর দলবল আসুক আর না আসুক, আমাদের এখনই গিয়ে হাজির হতে হবে ঘটনাস্থলে। বলতে বলতে সে মানিকের হাত ধরে টেনে ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাবা চেকার মতন এদিক ওদিক তাকিয়ে কেবলমাত্র বললেন, এ তো অবাক কাণ্ড বাবা। মনমোহনবাবুর বাড়িখানা দেখতে দস্তুর মতো অদ্ভুত। তাকে চওড়া স্তম্ভ বললেও ভুল হয় না, কিন্তু উচ্চতায় বাড়িখানা 5 তলা, প্রত্যেক তলায় মাত্র 2খানি করে ঘর। বাড়ির ভিতর দিকে প্রত্যেকটি ঘরের সামনে দালান, এবং দুদিকের দালানের মাঝখান দিয়ে 5 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়ি। বাড়ির বাইরের দিকে কোনো বারান্দা নেই। মনমোহনবাবু চিরকুমার। প্রাচীন পুঁথি, শিলালিপি, মুদ্রা এবং সেকেলে নানান জিনিস নিয়ে অল্প বয়স থেকেই এত বেশি ব্যস্ত হয়ে আছেন বলেই বোধ করি তিনি বিবাহের কথা ভাববার সময় পাননি। পাঁচক, বেয়ারা, দাসী আর দারোয়ানদের নিয়ে তিনি এই বাড়ির ভিতরে জীবনযাপন করেন। একান্ত শান্তিপূর্ণ জীবনই বলা যায়। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত আর মানিক এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু সন্দেহজনক কোনো চেহারা নজরে পড়ল না। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছিল এক শিখ দারোয়ান। জয়ন্তদের দেখেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকে জানালো যে মনমোহনবাবু একতলার বৈঠকখানাতেই বসে তাদের জন্য অপেক্ষা করছেন। বৈঠকখানার ভিতরে একতলার জিনিসের মধ্যে কেবলমাত্র একটা টেবিল, খানকতক চেয়ার, একখানি কার্পেট, তাছাড়া বাকি সমস্তর সঙ্গে জড়িত আছে সুদূর অতীতের স্মৃতি। ঘরখানাকে দেখলে বৈঠকখানা বলে কোনো সন্দেহই হয় না, মনে হয় যেন কোনো মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলাম। ঘরের সর্বত্রই বিরাজ করছে রীতিমতো একটা লণ্ডভণ্ড ভাব, যেন দুটো পাগলা ষাঁড় সেখানে ঢুকে পরস্পরের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ফেলেছে। ঘরের দুদিকের দেওয়াল জুড়ে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেবল মোটা মোটা বই ভরা আলমারি। কার্পেটের অধিকাংশ জুড়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ছোট বড় মাঝারি এবং ভাঙা বা অভাঙা পুরাতন পাথরের মূর্তির পর মূর্তি। দেখলেই বোঝা যায় মনমোহনবাবু মূর্তিগুলোকে ঘরের ভিতরে এনে যেখানে যেভাবে রেখে পরীক্ষা করছিলেন, তারা ঠিক সেখানে সেই অবস্থাতেই পড়ে আছে আজ পর্যন্ত, এবং গৃহকর্তা এমন অবসর সময় পাননি যে তাদের যথাস্থানে সরিয়ে বা সাজিয়ে গুছিয়ে রাখেন। টেবিলের ওপরে, চেয়ারের ওপরে
মেঝের উপরে বিকীর্ণ হয়ে আছে অসংখ্য পুঁথিপত্র, প্রাচীন শিলালিপি বা তাম্রলিপি, বাটি বা অন্যান্য পাত্র এবং ভাঙাচোরা পাথরের টুকরো। তার উপরে যেদিকে চোখ ফেরানো যায় সেদিকেই নজরে পড়ে খালি ধুলো আর ধুলো। কোথাও কোথাও সেই ধুলো আবার 1 ইঞ্চি পুরু হয়ে জমে উঠবার সুযোগ পেয়েছে। টেবিলের সামনে একখানি মাত্র চেয়ারের উপরে পুঁথিপত্র বা অন্য কোনো জিনিসের বদলে বিরাজ করছে একটি মনুষ্য মূর্তি। হ্যাঁ, তিনিই হচ্ছেন পৃথিবী প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক মনমোহন বাবু। চেহারা বেশ হৃষ্টপুষ্টই বলা যায়। মাথার মাঝখান জুড়ে আছে মস্ত একটি গোলাকার টাক, কিন্তু টাক যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হয়েছে কাঁচা পাকা মেশানো প্রায় 2 স্কন্ধ দেশ পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা চুল, এবং সেই চুলগুলোর এলোমেলো অবস্থা দেখে বুঝতে দেরি লাগে না যে তাদের উপর দিয়ে কখনো যাতায়াত করবার স্পর্ধা রাখে না চিরুনি বা বুরুষ। মনমোহন বাবুর মুখমণ্ডলের তলদেশটাও সমাচ্ছন্ন করে আছে আবক্ষ লম্বিত শুশ্র এবং গুম্ফ। ভদ্রলোক বোধহয় খালি চোখে ভালো করে দেখতে পান না, কারণ তার নাকের উপরে রয়েছে 2খানা বিষম পুরু কাঁচওয়ালা চশমা। সেই চশমার কাঁচের পিছনে এবং অত্যন্ত রোমশ 2 ভুরুর ছায়ায় দেখা যাচ্ছে কেমন যেন অন্যমনস্ক এবং তন্দ্রাতুর, অথচ বুদ্ধির তীক্ষ্ণতা মাখা 2টো আশ্চর্য চোখ। মনমোহনবাবুর পরনে একটি খাঁকি রঙের শার্ট, এবং সেটি বোতামবিহীন বলে তার তলা থেকে উঁকি মারছে বেশ একটি মলিন গেঞ্জি। তিনি যে আধময়লা কাপড়খানি পরেছেন সেখানে হাঁটুর নিচ পর্যন্ত এসে পায়ের দিকে আর এগোতে পারছে না। জয়ন্তর মুখেই আমরা শুনেছি মনমোহনবাবু নাকি অতিশয় ধনবান ব্যক্তি, কিন্তু তার দিকে দৃষ্টিপাত করলে মনে হয় তিনি যেন একজন আতপাগলা, স্বল্প মাইনের স্কুল মাস্টার ছাড়া আর কিছুই নন। জয়ন্ত আর মানিককে ঘরের ভিতরে আসতে দেখি মনমোহনবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং অত্যন্ত ব্যস্তভাবে 2খানা চেয়ারের উপর থেকে কতগুলো পুঁথিপত্র ঠেলে ঘরের মেঝে দুমদাম শব্দে ফেলে দিলেন। তারপর অত্যন্ত খুশি কণ্ঠে বললেন, আরে এই যে, আসুন জয়ন্ত বাবু, আসুন মানিক বাবু। ও সত্যি আপনাদের দেখে আমার যেন ধরে প্রাণ এলো। জয়ন্ত আর মানিক এই অদ্ভুত ঘরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, কাজেই তারা গিয়ে আসন গ্রহণ করল বেশ সহজভাবেই। জয়ন্ত বলল, কি ব্যাপার মনমোহনবাবু, হঠাৎ আপনি এতটা ভয় পেয়েছেন কেন? মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে তার 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, ওহ, বলেন কি মশাই, আমি ভয় পাবো না? আরে যে পাড়ায় 9 মাসে 6 মাসে মঙ্গলীয় চেহারা দেখা যায় 1-8 জন, সেখানে কিনা আজ রাস্তার উপরে দলে দলে চীনাম্যানের শোভাযাত্রা। আবার 3 জন প্রত্নতাত্ত্বিক শিষ্য, সতীশ, জ্যোতিষ আর মৃগাঙ্ক, হঠাৎই মারা পড়েছে রহস্যজনক উপায়। আরে আপনি মশাই নিজেই সন্দেহ প্রকাশ করে গিয়েছেন যে সে বেচারীরা ইহলোক থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই ভয়ানক চীনাম্যান চুয়াংয়ের ষড়যন্ত্রে। বর্মায় একদিন মাত্র চুয়াংকে দেখেছিলাম, কিন্তু আজও মাঝে মাঝে সেই দুঃস্বপ্নে সেই ভয়ানক মূর্তিকে দেখে আমি শিউরে উঠি, ঘুম থেকে চমকে জেগে উঠি। এই পাড়ায় হঠাৎ চীনাম্যান পল্টনের শোভাযাত্রা, বলেন কি মশাই, এ তো চমকে জেগে ওঠারই বিষয়। আমরা যখন এসে পড়েছি তখন আর আপনার কোনো ভয়ের কারণ নেই। ভয়ের কারণ আছে কিনা জানি না, তবে আপনাদের দেখে আমি কতটা আশ্বস্ত হয়েছি বটে। কিন্তু আমরা এখানে এসে পথের উপরেও একটা চীনাম্যানকে আবিষ্কার করতে পারলুম না। কিন্তু আগে হ্যাঁ মশাই, সেটা কিন্তু আমিও লক্ষ্য করেছি। 5 তলা ঘরের জানলার ধারে আমি ওই দূরবীন নিয়ে দাঁড়িয়েছিলাম, স্পষ্ট দেখলাম মানে হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে চীনাম্যানদের শোভাযাত্রা। আমি কতকটা ভরসা পেয়ে নেমে এসে বৈঠকখানায় ওই বাবা আপনাদের কাছে অপেক্ষা করছিলাম বটে, কিন্তু চীনাম্যানগুলো কেনই বা দৃশ্যমান হয়েছিল, আবার হঠাৎ করে কেনই বা অদৃশ্য হয়ে গেল, তো কিছুই বুঝতে পারলাম না মশাই। দারুণ একটা রহস্য। আচ্ছা মনমোহনবাবু, আপনার দূরবীনের ভিতরে রাস্তায় চুয়াংয়ের মতো কোনো চেহারা ধরা পড়েছে কি? আরে বলেন কি মশাই, চুয়াংয়ের দেখা পেলে এতক্ষণে আমি আপনাকে জানাতুম না বিষয়টা? ওটাই নয়, ওসব চুয়াং ফুয়াং কাউকেই দেখিনি আমি। দেখেছি কেবল দলে দলে অচেনা চীনাম্যান যাচ্ছে। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সে খুব মৃদু স্বরে ধীরে ধীরে বলল, মনমোহনবাবু যতটা পারেন চুপি চুপি কথা বলবেন,
শ্যামদেশে গিয়ে চুয়াংয়ের যে ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হচ্ছে ভয়ঙ্কর। চুয়াং যার উপরে দৃষ্টি দেয় তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন মানুষের কথা শুনতে পায়। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সে বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা কি এই বাড়ির ভেতরেই আছে? এই না 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 না, আপনার কথা মতো আমি দুটো বিপজ্জনক জিনিসকেই ওই ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে এসেছি, আপনার কোনো চিন্তা নেই। এমন সময় বাইরের রাস্তায় শোনা গেল, জয়ন্ত, ও জয়ন্ত, এইটাই কি মনমোহন বাবুর বাড়ি? এই তুমি কি এখানে আছো? তারপরেই সজোরে শোনা গেল কয়েকটা সদর্প এবং সবুট পায়ের খটখট আওয়াজ। জয়ন্তর ইঙ্গিতে মানিক তাড়াতাড়ি উঠে দ্রুত পদে বাইরে গিয়ে বলল, আরে চুপ চুপ, অপরাধী গ্রেপ্তার করতে এসছেন, চেঁচিয়ে এখানে আকাশ ফাটাবেন না। বেশ, তাহলে আমি মুখ বন্ধ করলুম। আপনাদের সঙ্গে 6 জন সেপাই আছে দেখছি, ওদের নিয়ে চটপট ভেতরে ঢুকে পড়ুন। দারোয়ান, তুমি সদর দরজা বন্ধ করে দাও। সেপাইদের নিয়ে তুমি এই দরজা ঠিক পিছনেই বসে থাকবে। আসুন সুন্দরবাবু, আপনার সঙ্গে মনমোহনবাবুর পরিচয় করিয়ে দিই। বৈঠকখানায় ঢুকে চারিদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে সুন্দরবাবু বলে উঠলেন, এমন অসম্ভব ঘর তো আমি জীবনে কখনো দেখিনি বাবা। এই ঘরের ভিতরে কি ভূমিকম্প হয়েছে নাকি? মনমোহন বাবু আবার উঠে মাঝারি আকারের একটি বুদ্ধ মূর্তিকে নামাতে নামাতে বললেন, এ বাবা, বলেন কি মশাই? এই ঘরের ভেতর যদি ভূমিকম্প হয় আমি বাঁচব কি করে? না 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 না, মোটেই নয়। এই ঘরে সঞ্চিত আছে আমার সারা জীবনের ধনসম্পদ, যা যা আমি জমিয়েছি। যাকে তা বসতে আজ্ঞা হোক মশাই, এই চেয়ারটায় বসতে আজ্ঞা হোক। সুন্দরবাবু যেন মনমোহন বাবুর কথা শুনতেই পেলেন না। মহাবিস্ময়ে ঘরের নানা দিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে বললেন, ওরে বাবা, এ আবার কোথায় এসে পড়লুম? আপনি ধ্যার ধ্যারে গোবিন্দপুরে কোথাও বাড়িতে আসেননি, আপনি এসছেন প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবুর বাড়িতে, আর ইনিই হচ্ছেন মনমোহনবাবু। মনমোহন বাবু সবিনয়ে সুন্দরবাবুকে নমস্কার করলেন, কিন্তু সুন্দরবাবু তাকে প্রতি নমস্কার করতে ভুলে গেলেন, কারণ সেই মুহূর্তে তার দৃষ্টি পড়ল মনমোহন বাবুর পায়ের দিকে। 2 ভুরু কপালের দিকে তুলে তিনি বললেন, আমি কি আজ এই উল্টো রাজার দেশে এসে পড়েছি নাকি? হ্যাঁ মশাই, আপনার 2 পায়ে 2 রঙের চটি জুতো কেন? এখানকার সব নিয়ম কি সৃষ্টি ছাড়া নাকি? এ বাবা, তাই তো মশাই, এইটা তো একদম ঠিক বলেছেন। আমি দেখছি আমার একটা পায়ে ব্রাউন আর অন্য পায়ে কালো রঙের চুটি। না, চাকর বাকরগুলোকে নিয়ে আর পারা গেল না। পায়ে জুতো পরেছেন আপনি নিজে, চাকর বেচারিদের দোষ কি বলুন? তারাই কি আপনার পায়ে জুতো পরিয়ে দেয়? আরে না না মশাই, জুতো পরি আমি নিজে, আর আমার জুতো অন্য কেউ কেন পরিয়ে দেবে? আমি নিজেই আস্ত গাধার মতো করে জুতোটা আজকে পরেছি। ধুর ধুর ধুর, নিকুচি করেছে জুতো। ধুর, হগ্গে 2 পায়ে 2 রকমের জুতো। চুলোয় যাক, চুলোয় যাক সব। বলতে বলতে তিনি 2 হাতে 2 পায়ের জুতো সজোরে খুলে ফেলে চিৎকার করে উঠলেন, এই ভূতো, এই মনা, অত ভাগাটা এতদিন ধরে আমার বাড়িতে চাকরি করছিস আর এইটুকুও দেখিস না যে আমি 2 পায়ে 2 রকমের জুতো পরেছি? অত ভাগা না, 10 জনের সামনে মাথায় একেবারে হেড করে দিল দেখছি। শিগগিরি আয়, শিগগিরি আয়, 1 জোড়া জুতো নিয়ে আয়। হ্যাঁ, এবার যদি ঠিকঠাক নেওয়া এনেছিস না, গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেবো হত ভাগারা। ভূতই হোক বা মানুষই হোক, কে একজন অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘরের ভিতরে এসে মনমোহন বাবুর 2 পায়ে পরিয়ে দিয়ে গেল একজোড়া বার্নিশ করা কালো জুতো। মনমোহন বাবু অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, না, ওরে বেটা, আজকে তুই আমার মান বাঁচালি। ভদ্রলোকের সামনে আরেকটু হলেই মাথাটা হেট হয়ে গেছিল আর কি। এনে এনে নে, লজ্জা করিস না, বকশিসটা রাখ। এবার যা যা, বিদয় এখান থেকে, বিদয়। বলেই তিনি পকেট থেকে একখানা 2 টাকার নোট বার করে ভৃত্যের দিকে নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে ভৃত্য গাল ভরা হাসি হাসতে হাসতে তাড়াতাড়ি ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। আপনার বাড়িতে আমাকে একটা চাকরি দেবেন মনমোহনবাবু? এ বাবা, ছি 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 ছি, বলেন কি মশাই, আমার বাড়িতে আপনি চাকরি করবেন? এ বাবা, না না না, এ হতে পারে না। আমি বেশ বুঝতে পারছি, আপনার বাড়ির চাকর বাকররা মাস মাইনের উপরে রোজই বোধহয় ওই 5-10 টাকা বকশিস পায়। এমন আশ্চর্য বাড়িতে চাকরি করা তো সৌভাগ্য না?
আমাকে দয়া করে একটি চাকরি দিন প্লিজ। মনমোহন বাবু নিজের চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে মাথা নাড়তে নাড়তে বললেন, আগে না, আপনি আমাকে পাগল ভেবে ঠাট্টা করছেন মানিকবাবু। আপনাকে চাকরি দেওয়ার স্পর্ধা কি আর আমার হবে? এ কি জয়ন্তবাবু, আপনি একেবারে চুপ মেরে গেলেন যে। আমি বোধহয় ভারী ছেলে মানুষই করে ফেলেছি না? ওসব কথা এখন রাখুন মনমোহনবাবু। মাথার উপরে ঝুলছে যখন মহাবিপদের খাঁড়া, তখন বাজে কথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। সুন্দরবাবু, আপনি কি খেয়ে দিয়ে এখানে এসেছেন? খেয়ে দিয়ে এখানে আসবো মানে? আমি কি এই রাত 12টার আগে কোনোদিন খাই? আর খেয়ে দেই বা এখানে আসবো কেন বলো দেখি? কারণ হয়তো আজ সারা রাতই আমাদের এখানে অত্যন্ত সচেতন হয়ে বাস করতে হবে। ওরে বাবা, এই শূন্য উদরে বাইরে কোথাও রাত্রিবাস করবার অভ্যেস আমার একেবারেই নেই। এখানে যদি রাত্রিবাস করতে হয় তাহলে বাড়িতে গিয়ে এখনই আমার খেয়ে আসা উচিত। হে বলেন কি মশাই, রক্ষা করুন। আপনাকে উপোস করতে হবে কেন? মোটেই নয়, মোটেই নয়। আপনি আপনি হলেন কি আমার অতিথি। আমার বাড়িতে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আজকে আপনারা এখানেই খাবেন। সে কথাই ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা এই ঘরেই বসে বিশ্রাম করব। রাত প্রায় 12টার পরে খাওয়া দাওয়া শেষ করে সকলে আবার এসে বসল বৈঠকখানায়। অতিরিক্ত আহার গ্রহণ করায় সুন্দরবাবুর অতি বৃহৎ ভুঁড়িটি আজ আবার স্ফীত আর ভারীও হয়ে উঠেছে অধিকতর, যেন সেই ইউনিফর্মের বন্ধন ঠেলে বাইরে আত্মপ্রকাশ করবার চেষ্টা করছিল। ভুঁড়িকে সান্ত্বনা দেবার জন্য তার উপরে হাত বুলোতে বুলোতে সুন্দরবাবু কৃত্রিম বিরক্তির স্বরে বললেন, আপনার ভারী অন্যায় কিন্তু মনমোহন বাবু। এ বাবা, সে কি মশাই? না জেনে শুনে আমি কোনো খারাপ কাজ করে ফেললাম নাকি? না জেনে শুনে কেন? যে অপরাধ করেছেন জেনে শুনেই করেছেন। কি কথা সুন্দরবাবু, আমি জেনে শুনে অপরাধ করেছি? না না, মোটেই নয়, মোটেই নয়। অতিথিদের এই প্রাণ বোধ করবার জন্য জোর করে এত বেশি খাইয়ে দেওয়া, এটা কি আপনার উচিত হয়েছে বলুন? ও বাঁচলুম মশাই, এই কথা তা আগে বলবেন তো। আমি এখন কি করি বলুন দেখি? আমার যে এখনই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়বার ইচ্ছে হচ্ছে। তাই এমনি আপনার ঘরের যা দশা, একখানা পা রাখবার জায়গা নেই। এখানে লম্বা হয়ে শোয়ার চেষ্টা করাই দুশ্চেষ্টা মাত্র। সুন্দরবাবু, আমরা এখানে লম্বা হয়ে শুতে আসিনি, সোজা হয়ে বসে রাত জেগে পাহারা দিতে এসেছি। কিসের পাহারা বাবু? শত্রু কোথায়? রাস্তায় জনা কয়েক চিনেম্যান দেখলেই বুঝে নিতে হবে যে আজ রাত্রে তারা দল বেঁধে এই বাড়িখানাকে আক্রমণ করবে। নিতান্তই আজ মনমোহন বাবুর নুন খেয়ে ফেলেছি, তাই অন্তত এই চক্ষু লজ্জার খাতিরও হাজির আছি। নইলে অকারণে এখানে রাত কাটাতে রাজি হতুম না। কি ঘুমটাই না পেয়েছে বাবা। বলতে বলতে অর্ধ নিমিলিত নেত্রে সুন্দরবাবু মস্ত একটা হাই তুলে ফেললেন। সুন্দরবাবু, চুয়াং আর তার দলকে আপনি চেনেন না। পৃথিবীর প্রায় সব দেশেরই পুলিশ চুয়াংকে জানে, কিন্তু তবু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। চুয়াং কাজ হাসিল করে প্রায় প্রকাশ্যে, কিন্তু তাকে ধরতে গেলেই সে মিলিয়ে যায় হাওয়ার মতো। মনমোহনবাবু যথাসময়ে আমাদের খবর দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছেন। সে আজ এখানে নিজে আসবে কিনা জানি না, কিন্তু যদি আসে আর যদি আমরা তাকে গ্রেপ্তার করতে পারি তাহলে নাম আর পদোন্নতি হবে আপনারই। কারণ বরাবরের মতো আমি এবারেও থাকবই জবনিকার অন্তরালে। গোয়েন্দাগিরি হচ্ছে আমার শখ, আমার পেশা নয়। অতএব আর বাক্য ব্যয় না করে আপনি দয়া করে ওই বড় চেয়ারখানার উপরে গিয়ে বসুন। আর বসে বসে একটু ঘুমোতে পারেন, ঘুমুন। দরকার হলেই যথাসময়ে আপনাকে আমরা জাগিয়ে দেব। সুন্দরবাবু আর কিছু না বলে বড় চেয়ারখানাকে টেবিলের সামনে টেনে আনলেন। তারপর চেয়ারের উপর বসে টেবিলের উপরে মাথা রাখতে গিয়ে তন্দ্রাতুর চোখে দেখলেন সেখানে 5-7 টুকরো বিবর্ণ ধাতুর গোল গোল চাকতি পড়ে রয়েছে। তিনি অবহেলা ভরে সেগুলোতে হাত দিয়ে ঠেলে টেবিলের অপর দিকে ফেলে দিতে গেলেন। আরে করেন কি মশাই? আচ্ছা লোক তো আপনি। কেন, হলো কি? হলো কি? হ্যাঁ, হলো কি? আপনি জানেন এগুলো কি? এগুলো এক একটা প্রাচীন স্বর্ণমুদ্রা। সম্রাট সমুদ্রগুপ্ত, সম্রাট হর্ষবর্ধনের স্বর্ণমুদ্রাও আছে এর মধ্যে। আজের এক একটার দাম কত হতে পারে জানেন? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। এর চেয়ে বেশি বই কম না। এর প্রত্যেকটি হচ্ছে অমূল্য। আর এক একটি রাজ্যের বিনিময়ে এমন এক একটি স্বর্ণমুদ্রা আপনি কিনতে পারবেন না মশাই, এতই দামের। সুন্দরবাবুর তন্দ্রা গেল ছুটে। তার 2 চক্ষু হয়ে উঠল ছানা বড়ার মতো। কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে তিনি বললেন,
এই রাবিশগুলো হচ্ছে এই সোনার টাকা। সোনার টাকা নয় সুন্দরবাবু, এর এক একটির দাম কোহিনূরের চেয়েও বেশি। মনমোহন বাবু এমন সব অমূল্য জিনিসকে এইভাবে অযত্নে এখানে ফেলে রেখেছেন? আগে না, এই ঘরের কোনো কিছুই আমি অযত্নে ফেলে রাখিনি মশাই। এই ঘরের মধ্যে দেখুন, যা যা দেখছেন তার প্রত্যেকটি আমার প্রাণের চেয়েও বেশি মূল্যবান। অবশ্য এদের ওপর ধুলো পড়েছে, হ্যাঁ এটা ঠিক। বহু শতাব্দীর অবহেলায় এদের রঙও চলে গেছে, কিন্তু তাতে কি মশাই, মানুষ খালি বাইরের রূপ দেখতে চায়, তাই তো ভিতরের মূল্য তো কেউ বোঝে না। তাই পদে পদে সবাই অবিচার করে। মাফ করবেন মনমোহন বাবু, আপনার এই আশ্চর্য ঘরে এসে আমি প্রায় এই উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছি। এইবারে বুঝতে পারছি, হয়তো এখানকার প্রত্যেক ধূলিকণা হচ্ছে ওই হীরার কণার মতন। এমন বাড়িতে ডাকাত এসে হানা দেবে না? তা তো দেবেই তো। ওগুলোকে আপনি দয়া করে সরিয়ে রাখুন, বুঝলেন? আমি এইবার ওখানে এই মাথা রেখে একটুখানি ঘুমোবার চেষ্টা করব। ওরে বাবা, কি ঘুম পেয়েছে! সম্রাট সমুদ্রগুপ্তের প্রেতাত্মা এখন যদি এসে বলেন তুমি ঘুমিও না, আমি তোমাকে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিচ্ছি, তাহলেও আমি এই 1 মিনিট জেগে থাকতে রাজি হব না, বুঝলেন কিনা? বলতে বলতে তার মাথা টেবিলের উপরে অবশ হয়ে লুটিয়ে পড়ল। ব্যাস, আর কোনো কথা নয়। হয়তো আজ আমাদের খালি কাদা ঘেটে মরাই সার হবে, তবু আমাদের সহ্য করতে হবে আজকের রাত্রি জাগরণের সমস্ত কষ্টই। কিন্তু উপায় নেই। চুয়াং হচ্ছে একটা বিভীষণ অপদেবতার মতো। জয়ন্ত আর মানিক জেগে বসেছিল। প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে তখন বিদীর্ণ করছিল সুন্দরবাবু আর মনমোহন বাবুর উচ্চ নাসিকা গর্জন। তাদের কার নাসিকা যে বেশি হুঙ্কার দিতে পারে সে কথা হিসেব করে বলা সহজ নয়। জয়ন্তর শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। তার মনে হলো উপরতলা থেকে যেন কিরকম একটা সন্দেহজনক শব্দ শোনা যাচ্ছে। সে কান পেতে আরো ভালো করে শুনতে লাগল। তারপরেই হঠাৎ তার সমস্ত সন্দেহকে বিলুপ্ত করে দিয়ে উপরতলায় জেগে উঠল যেন আরো একটা গুরুভার জিনিসের পতন শব্দ। মানিক, আমাকে ডাকতে হবে না, আমি প্রস্তুত। সুন্দরবাবু, ও সুন্দরবাবু, সুন্দরবাবু। কে ডাকে বাবা? আরে জেগে উঠুন, সেপাইদের ডেকে নিয়ে শিগগিরই উপরতলা চলুন। কেন, হলোটা কি? আরে আপনার কথার জবাব দেওয়ার সময় নেই, আমি আর জয়ন্ত ওপরে চললুম, আপনি এলে ভালো হয়। দোতলা ও তেতলায় কারুর সাড়া বা দেখা পাওয়া গেল না, কিন্তু 4 তলায় উঠে জয়ন্ত আবিষ্কার করল সিঁড়ির বাঁ পাশের ঘরের দরজা খোলা রয়েছে। অথচ মনমোহন বাবুর মুখে সে আগেই শুনেছিল যে তিনি তার বাড়ির সব ঘরের প্রত্যেক দরজাতেই আজ কুলুপ লাগিয়ে রেখেছেন। ঘরের ভেতরে ঢুকে আলো জেলে চারিদিকে তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, চেয়ে দেখো মানিক, কারা এখানে এসে আসবাবপত্র ঘাটাঘাটি করে গিয়েছে। ওই দেখো, একটা ট্রাঙ্ক ওখানে উল্টে পড়ে রয়েছে। খুব সম্ভব নিচে থেকে আমরা ওইটাই পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলাম। এ ঘরে কেউ নেই, শিগগির 5 তলায় চলো। ইতিমধ্যে সুন্দরবাবু এবং মনমোহন বাবুর সঙ্গে সঙ্গে সেপাইরাও উপরে এসে হাজির হলো। সকলে মিলে 5 তলায় গিয়ে দেখল দুদিকের দুটো ঘরের দরজাই খোলা এবং দুটো ঘরেরই জিনিসপত্র নিয়ে কেউ যেন টানাটানি করেছে। তারও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। জয়ন্ত তাড়াতাড়ি একবার 5 তলার উপরকার ছাদে উঠে ঘুরেও এলো। কি আশ্চর্য মশাই, তবে 3-3টে ঘরের কুলুপ খুলে জিনিসপত্র তছনছ করলো। কে করলো মশাই এসব? এই চোর এলো আর পালালোই বা কেমন করে? জয়ন্ত রাস্তার ধারের একটা জানলার দিকে আঙুল নির্দেশ করল। এই অত উঁচু জালনা, লোহার গরাত কেটে এই ঘরের ভিতরে চোর ঢুকেছে, এ কি সম্ভব? আরে বলেন কি মশাই, এ জানলাটা মাটি থেকে বোধ হয় কত হবে, ওই 60 ফুটের, 60 ফুটও মোটামুটি হবে, তার কম তো বেশি নয়। তো এই বাইরে থেকে কেউ যদি ওপরে আসে, এ কি সম্ভব মশাই? আর আমার বাড়ির বাইরে কোনো ন্যাড়া বারান্দা পর্যন্ত নেই। এ বোকার মতো কথা বলছেন আপনি। জয়ন্ত খানিকক্ষণ অবাক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর জিজ্ঞাসা করল ধীরে ধীরে, মনমোহনবাবু, বাইরের রাস্তার দিকে দেওয়ালের গায়ে নিচ থেকে উপর পর্যন্ত কোনো জলের পাইপ টাইপ কিছু আছে নাকি? আগে না, হ্যাঁ, একমাত্র সরীসৃপ ছাড়া অন্য কোনো জীব বাড়ির দেওয়াল বেয়ে উপরে উঠতে পারবে না। কি বললেন, সরীসৃপ? আগে হ্যাঁ,
মানে আমি বলতে চাইছি যে রাস্তা থেকে এত উঁচুতে তো, তাই দেওয়াল বেয়ে কেবল ওই টিকটিকি, গিরগিটি, সাপ টাপ এই সমস্ত প্রাণী উঠতে পারে আর কি। সরীসৃপ সরীসৃপ। একটা কথা মশাই, বলি শুনেছি চুয়াং নাকি একজন নামজাদা জাদুকর। হয়তো এ কথা অতটা মিথ্যে নয়। এ বাড়িতে আজ যদি সত্যি কেউ এসে থাকে তাহলে সে বেটা নিশ্চয়ই ওই ভোজবাজির সাহায্যে ওই চুয়াং এসেছিল। সুন্দরবাবু একবার এখানে এসে দেখে যান। কি আর দেখবো ভাই, আমি তো হতভম্ব হয়ে গেছি। বলতে বলতে তিনি এগিয়ে জালনার কাছে এসে দাঁড়ালেন। জয়ন্ত জালনার বাইরের দিকে হাত বাড়িয়ে আঙুল দেখিয়ে বলল, এই গার্নিশটা দেখছেন কি? দেখুন ওই দু জায়গার দুটো দাগ বালির উপরে গভীরভাবে বসে গিয়েছে। তাই তো জয়ন্ত, তাই তো মনে হচ্ছে যেন দুগাছা মোটা দড়ির দাগ। এই দাগ দুটো নতুন। তার মানে হচ্ছে নিচে থেকে দড়ি বেয়ে কেউ বা কারা এই জানলা পর্যন্ত এসে উঠেছে, তারপর জানলার গড়াদে কেটে প্রবেশ করেছে ঘরের ভেতর। আগে নিশ্চয়ই জানলার গড়াটাতে ওই দড়িটা বাদ দিয়ে হয়েছে, কিন্তু সেটা বাদলো কে? এর ডানা না থাকলে তো আর কেউ এই 60 ফুট উপরে উঠে জানলায় দড়ি বেঁধে যেতে পারে না রে বাবা। হ্যাঁ সুন্দরবাবু, সেইটাই হচ্ছে আসল সমস্যা। জানলায় দড়ি বাঁধলে কে? এক সন্দেহ করতে পারি মনমোহনবাবুর বাড়ির ভেতরেই কোনো বিশ্বাসঘাতক লোক আছে, সেই ওপর থেকে দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এই সন্দেহ সত্য হতে পারে না, কারণ মনমোহনবাবু নিজেই এ দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, আর আমরাও এসে দেখেছি দরজা বাইরে থেকে বন্ধই রয়েছে। ঘরের ভেতরে ঢুকে বাড়ির অন্দরের দিকে একটা জানালা কেটে তবেই ওদিকে গিয়ে 5 তলার আর 4 তলার ঘরের কুলুপ খুলতে পেরেছে। বাড়ির ভেতরেই কোনো বিশ্বাসঘাতক থাকলে চোর বা চোরদের এতটা কষ্ট স্বীকার করতে হতো না। সুতরাং আমাদের ধরে নিতেই হবে যে বাইরের চোর অদ্ভুত কোনো উপায়ে এই জানলায় দড়ি সংলগ্ন করে ঘরের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু দড়ি সংলগ্ন করলে কেমন করে? 1 তলা 2 তলা কিংবা না হয় 3 তলার ছাদ পর্যন্ত ধরল কোনো রকমে হুক লাগানো দড়ি উপর দিকে ছুঁড়ে বাড়ির জানালায় বা কোনো পাঁচিল সংলগ্ন করা যায়, কিন্তু 60 ফুট উঁচু জানালায় কোনো মানুষ কি হুক লাগানো দড়ি ছুঁড়ে সংলগ্ন করতে পারে? এটা হচ্ছে একেবারেই অসম্ভব ব্যাপার। আমিও আপনার মতোই হতভম্ব হয়ে গেছি সুন্দরবাবু। তবে কি জানেন, মনমোহনবাবু নিজেই একটি সুন্দর ইঙ্গিত দিয়েছেন। এতে ইঙ্গিত আবার কি? সরীসৃপ। এই জয়ন্ত, এই তুমি দেখছি এবারে আবার পাগলামি শুরু করলে। এই জানলার কাছ পর্যন্ত এসে এই কোনো মানুষ এক গাছা দড়ি বেঁধেছে, তার সঙ্গে এই সরীসৃপের কি সম্পর্ক থাকতে পারে? আচ্ছা জয়ন্ত, তুমি ওই সরীসৃপ কথাটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছ কেন বলো দেখি? না মানে এর মধ্যে কি এমন রহস্য আছে? কিছু না আমি বলছিলাম কথার কথা মাত্র। তবে সরীসৃপ শব্দটা আমার যে খুব ভালো লেগেছে এই কথা স্বীকার করতে আমি বাধ্য। আরে না না মশাই, ওহ সরীসৃপের শব্দ আবার কি? ওই সরীসৃপ জাতটা না আমার চোখের বালি। তাদের দেখলেই আমার সারা শরীরটা কিরকম কিলবিল কিলবিল করে ওঠে। সরীসৃপ নিয়ে আপনারা আর মাথা ঘামাবার চেষ্টা করবেন না মনমোহনবাবু। আপাতত আজকের ঘটনাটি তলিয়ে বুঝুন। আমার দৃঢ় বিশ্বাস চুয়াং তার দলবল নিয়ে আজ আপনার বাড়ির ভিতরে এসেছিল কোনো রকমে অদ্ভুত উপায়। আর সে যে কিসের সন্ধানে এসেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এসেছিল সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা চুরি করতে। 5 তলা আর 4 তলার ঘরের পর ঘরে ঢুকে সদল বলে সে খুঁজছিল সেই শিলালিপি আর বজ্র ভৈরবকে। হয়তো সে আজ সমস্ত বাড়িখানাই খানাতল্লাশ করত, কিন্তু আমরা এখানে এসে হাজির ছিলুম বলেই আজ তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা তো প্রতিদিন আপনার সঙ্গে থাকতে পারবো না, আর চুয়াং হচ্ছে সাক্ষাৎ শয়তান, সে সব করতে পারে। এখন আপনার কি উচিত জানেন? আগে হ্যাঁ, আপনি তো বলবেনই জয়ন্তবাবু, আমি তো আপনারই আশ্রয়টা নিয়েছি নাকি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে কিছুদিন আমার আতিথ্য স্বীকার করুন। দেখুন 20 রকমের ভাষা আমি জানি বটে, কিন্তু এই সব ব্যাপার বুঝবার মতো কোনো বিদ্যে কিন্তু আমার পেটে নেই। লেখাপড়া করি আর ওই পুরনো জিনিসপত্র ঘাঁটি। এর বাইরে পড়ে আছে সারা পৃথিবীর অনেক কিছুই, কিন্তু তার কোনো খবরই তো আমি রাখি না। এবার আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। মিথ্যে বলবো না, ব্যাপার স্যাপার দেখে আমার গলা রীতিমতো শুকিয়ে গেছে। মানিক সারাদিন জয়ন্তের সঙ্গে কাটিয়ে রাত্রে নিজের বাড়িতেই ফিরে যেত, কিন্তু জয়ন্ত হঠাৎ তাকে অনুরোধ করল যে দিন কতক তার বাড়িতে এসে তার সঙ্গে রাত্রিবাস করার জন্য। আরে কেন বলো দেখি, মানে এ আবার তোমার কি অদ্ভুত খেয়াল? খেয়াল নয় মানে খেয়াল নয়, আমি চাই তুমি কয়েকটি রাত্রি আমার সঙ্গেই থাকো। মনমোহনবাবু আমার সঙ্গেই থাকবেন বটে, কিন্তু তাকে আমি সঙ্গে রাখতে চাই বিশেষ কোনো কারণে।
আমার 3 তলার ঘরে আমরা 3 জনেই সঙ্গে প্রতি রাত্রিতেই শয়ন করব। গোয়েন্দাগিরির কাছে মনমোহন বাবু হচ্ছেন একজন হাইফিনের মতো, আর তার থাকা না থাকা 2 সমান। অমন ভাবে ভোলা প্রাণখোলা লোক আমাদের উপকারের চেয়ে অপকারই করতে পারেন বেশি। কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে আমি খানিকটা ধাতস্থ হতে পারবো। তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? আচ্ছা, এখন কোনো কথা জিজ্ঞেস করো না মানিক, হয়তো আমার সমস্ত অনুমানই ভুল হতে পারে। পরে আমি তোমাকে সমস্ত কথাই খুলে বলবো না। আপাতত খালি এটুকুই শুনে রাখো যে কয়েক রাত্রি আমরা, অর্থাৎ আমার সঙ্গে তুমি আর মনমোহন বাবু এক ঘরেই রাত্রি যাপন করব। তারপর কি হবে আর না হবে তা নিয়ে আমি এখনই ভবিষ্যৎবাণী করতে পারি না। তোমার কোন কথাতেই বা আমি নারাজ হয়েছি ভাই? বেশ, তুমি যা বলছো তাই আমি করব। সেদিন রাতে জয়ন্তের তেতলার ঘরে প্রস্তুত হলো 3টে বিছানা। খাওয়া দাওয়ার পর জয়ন্ত মানিকের সঙ্গে মনমোহন বাবু একই ঘরে ঢুকে এলেন। বললেন, দেখুন জয়ন্তবাবু, একটা কথা আমি আগে থেকে বলে রাখছি, মানে বিষয়টা লজ্জার, কিন্তু আমি লোকের মুখে শুনেছি আমি নাকি ভয়ঙ্কর নাক ডাকি। আমি এও শুনেছি যে আমার নাক ডাকা শুনলে নাকি ওই আশেপাশের লোকেরা ঘুমাতে পারে না। তাই আপনাদের সঙ্গে শুতে আমার বড়ই সংকোচ হচ্ছে। মোটেই না, মোটেই না। তুচ্ছ নাক ডাকা কি আর এমন ব্যাপার মশাই? বাঘ ডাকলে আমরা থোড়াই কেয়ার করি। আপনার নাক যত খুশি ডাকুক, তাতে আমাদের কি? মনমোহন বাবু তন্দ্রাতুর চোখে তার বিছানার উপরে দেহভার স্থাপন করে বললেন, বেশ, তাহলে আর ভয় লজ্জা কোনো কিছুর কারণই নেই। এই আমি দুর্গা বলে শুয়ে পড়লাম মশাই। মানিককে কাছে রেখে জয়ন্ত তার কানে কানে বলল, ভাই, বালিশের তোর একটা রিভলভার, একটা টর্চ নিয়ে তুমি শুও। আমি তাই রেখেছি। আজ কি কাল কি পরশু যে কোনো রাত্রেই ঘরে যে কোনো অঘটন ঘটতে পারে। জয়ন্ত, তোমার সঙ্গে যখন থাকি তখন আমিও নিতান্তই নির্বোধ নই। ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারছি। চুপ, তুমি যে বুঝতে পারবে তা আমি জানি। এই ঘরের রাস্তার দিকে 2টো জানালা আছে। আজ হোক কাল হোক পরশু হোক, ওই 2টো জানালা যে কোনোটার ভিতর দিয়েই ভীষণ কোনো বিপদ আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে। তোমাকে বলে রাখলুম কেবল এইটুকু, শুয়ে পড়ো। সত্যি মনমোহন বাবু ভুল বলেননি। তার নাসিকার গর্জনের মধ্যে বিশেষত্ব আছে বটে। সেই নাসিকার ধ্বনি সঙ্গীত শাস্ত্রের সপ্ত স্বরকেই অধিকার করে পৃথিবীর সবাইকে যেন জোর ধমক দিতে চায়। একে সে রাত্রে ছিল অত্যন্ত গুমোট। ঘরের ভিতরে এতটুকু বাতাসের অস্তিত্ব আবিষ্কার করা যাচ্ছিল না। তার উপরে মনমোহন বাবুর নাসিকার সেই ভয়াবহ উৎপাত। মানিক সেদিন ঘুমোবার আশা একেবারেই ছেড়ে দিলে। বিছানায় শুয়ে সে খালি এপাশ ওপাশ করতে লাগল। জয়ন্তর শয্যার দিক থেকে কোনো শব্দই পাওয়া গেল না। নিস্তব্ধ রাত্রি কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কিছুটা দূরে এক পাড়ার রাজার এক বড় বাড়ির ঘড়ি ঢং ঢং করে জানিয়ে দিল রাত 3টে বাজে। হঠাৎ মানিক শুনল ঘরের একটা জালনার কাছে কিরকম যেন সন্দেহজনক শব্দ হচ্ছে। সে রাত্রির আকাশ ছিল নিশ্চন্দ্র, কিন্তু তবু জালনার দিকে তাকিয়ে মানিকের মনে হলো সেখানে যেন কোনো একটা জীবন্ত ছায়ার আবির্ভাব ঘটেছে। হঠাৎ জয়ন্ত নিজের বিছানার উপর থেকে চেঁচিয়ে উঠল, মানিক, মানিক, রিভলভার নাও, জানালার উপরে টর্চের আলো ফেলো, যাকে দেখবে তাকেই গুলি করবে। সঙ্গে সঙ্গে জয়ন্তের টর্চের আলো গিয়ে পড়ল জালনার উপরে। জালনার উপরে দেখা গেল একটা বিশাল বড় ময়াল সাপকে। সে একটা জালনার গড়াদের চারিদিকে বেষ্টন করেছিল। গর্জে উঠল জয়ন্ত আর মানিকের রিভলভার, আর দুঃস্বপ্নের মতো সেই ময়াল সাপটা তার সর্বাঙ্গ আন্দোলিত করে তীব্র আলোকরেখার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরই শোনা গেল নিচে রাস্তার উপরে তার পতনের শব্দ। হঠাৎ জয়ন্ত নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ে ঘরের সেই জালনার দিকে ছুটে গেল। রাস্তার দিকে তাক করে পরপর 3বার গর্জে উঠল জয়ন্ত রিভলভার। মানিক, ছোড়ো তোমার রিভলভার। অন্ধকার রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু চেষ্টা করে দেখো যদি হতভাগাদের একজনকেও গুলি করে জখম করা যায়, তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। মানিকও জালনার ধারে গিয়ে রাস্তার দিকে তার গুলি নিক্ষেপ করল। রাস্তার উপর থেকে জেগে উঠল একটা বিশ্রী আর্তনাদ। লেগেছে, লেগেছে, একজনের পায়ে গুলি লেগেছে। এসো, এসো, আমরা আবার রিভলভারের গুলি ভরে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই। যদি একটা শয়তানকেও ধরতে পারি, বাকি সবাইকে হাতকড়ি পড়াতে বেশি দেরি লাগবে না।
ততক্ষণে মনমোহন বাবু তার নাসিকা গর্জন থামিয়ে বিছানার উপর বসে আছেন স্তম্ভিতের মতন। জয়ন্ত আর মানিক যখন ঘরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, মনমোহন বাবু অভাবিত তৎপরতার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে পড়ে বললেন, ওরে বাবা রে, বলেন কি মশাই? চারিদিকে শুনছি বন্দুকের গোলমাল, আর আপনারা কি না আমাকে এখানে একা ফেলে লম্বা দিতে চান? না না না, ওটি হচ্ছে না, আমি যাব আপনাদের সঙ্গে, চলুন। জয়ন্ত আর মানিক রাস্তায় বেরিয়ে শুনল একখানা মোটরের গর্জন। হঠাৎ জেগে উঠে বেগে দূরে চলে গেল। হয়তো চুয়াঙি তার দলবল নিয়ে সরে পড়ল। আজ আর ওর পাত্তা পাওয়া অসম্ভব। এবার টর্চ জেলে দেখা যেতে পারে রাস্তার এখানে এত ঝটাপটির শব্দ হচ্ছে কেন। ওরা দুজনে টর্চ চালালো একসঙ্গে। দেখলো ঠিক তাদের বাড়ির নিচেই চারিদিকে রাস্তায় ধুলো উড়িয়ে একটা 8 হাত 10 হাত লম্বা ময়াল জাতীয় সাপ চক্রাকারে পাক খেতে খেতে এবং মাটির উপরে লেজ নাড়তে নাড়তে ভীষণভাবে ছটফট করছে। সাপটার মাথা গুড়িয়ে গিয়েছে, কিন্তু দেহটা এখনো ছটফট করবে অনেক ঘন্টা ধরে। বলেন কি মশাই? এরকম? যে লোকটা জখম হয়েছিল সে পালিয়েছে দেখছি, কিন্তু জয়ন্ত, আমার সন্দেহ হচ্ছে চুয়াঙি সাপটাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছিল কি? তোমার সন্দেহ মিথ্যে নয় কেন তা বুঝতে পেরেছো? না। কেন আবার? সাপটাকে লেলিয়ে দিয়ে চুয়াং চেয়েছিল আমাদের ঘাটটাকে মটকাতে। তা কেন? তাই যদি হয় তাহলে সাপটা আমরা যেখানে আছি সেখানে গিয়ে হাজির হয়েছিল কেন? মানে তুমি কি এখনো সাপের লেজের দিকে লক্ষ্য করোনি? মানিক সামনের দিকে ঝুঁকে সাপটা দিকে ভালো করে তাকিয়ে বলল, লেজের? তাই তো, সাপের লেজের দিকটা খানিকটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখছি। হ্যাঁ, এখন খানিকটা হয়েছে বটে, কিন্তু একটু আগে দড়ি গাছা ছিল অনেকটা লম্বা। চুয়াং পালাবার সময় বাকি দড়ি কেটে নিয়ে গিয়েছে, পাছে সাপের লেজের মারাত্মক আঘাত খেতে হয়, সেই ভয়ে সব দড়ি কাটতে পারেনি। কিন্তু যেটুকু সে রেখে গিয়েছে আমাদের পক্ষে সেটুকুই যথেষ্ট। আচ্ছা, পাছে যদি সাপটা পালিয়ে যায় সেই ভয় বুঝি লেজে দড়ি বেঁধে রেখেছিল নাকি? তাও নয়। তবে শুনুন, তবে বলি, আমি যখন শ্যামদেশে ছিলাম তখনই শুনেছিলাম যে চুয়ান নাকি জানোয়ারদের পোষ মানাতে ওস্তাদ। একসময় তার নিজেরও একটি বৃহৎ সার্কাসের দল ছিল, আর এখনও চুয়াংয়ের আড্ডায় থাকে তার নিজের হাতে শিক্ষিত নানা রকম জানোয়ার। মনোহনবাবু, সেদিন আপনাদের মতোই আমি কিছুতেই আন্দাজ করতে পারিনি যে আপনার 60 ফুট উঁচু জানালায় চড়ে কেমন করে দড়ি বাঁধল। তারপর আপনি যখন কথা প্রসঙ্গে হঠাৎ সরীসৃপ শব্দটা উচ্চারণ করলেন, অমনি ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। সাপেরা সরীসৃপ জাতির অন্তর্গত। সার্কাসে আমি কয়েকবার পোষমানা শিক্ষিত সাপের আশ্চর্য খেলা দেখেছি। যাই না, হঠাৎ আমার মন বললে, আচ্ছা, সাপরা তো খাড়া দেওয়াল বেয়ে অনায়াসেই উপরে উঠতে পারে, চুয়াংও কোনো শিক্ষিত সাপের সাহায্য নেয়নি তো? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই আমি মনমোহন বাবুকে এখানে এসে কিছুদিন বাস করতে বলেছি, কারণ আমি নিশ্চিত রূপেই জানতুম যে চুয়াং তাহলে মনে করবে মনমোহনবাবু তার ভয় বজ্রভৈরব আর শিলালিপি নিয়ে আমারই আশ্রয় গ্রহণ করেছেন, একসঙ্গে নিজের কার্যোদ্ধার আর আমার মতন মহাশত্রুকে নিপাত করবার জন্য এমন সুযোগ সে কিছুতেই ত্যাগ করবে না। এটা অনুমান করাও খুব কঠিন নয়, তাই আমি প্রস্তুত হয়েছিলাম তার দ্বারা আক্রান্ত হবার জন্যে। দেখুন মশাই, একটা বিষয় কিন্তু আমি এখনো ধরতে পারছি না, চুয়াং এই 5 তলা জালনায় দড়িটা বেঁধেছিল কেমন করে? অত্যন্ত সহজ উপায়। নিজের হাতে শিক্ষিত সাপের ল্যান্ডের দিকে সে দড়ি বেঁধে দিত। খুব সম্ভবত লাগামের টান অনুসারে ঘোড়া যেমন কোচমানের উদ্দেশ্যে বুঝতে পারে, ল্যাজের দড়িতে চুয়াংয়ের হাতে টান বুঝে সেই শিক্ষিত সাপটাও জানতে পারত এবারে কোথায় গিয়ে তাকে কোন কর্তব্য পালন করতে হবে। দড়ি বাঁধা সাপটা নির্দিষ্ট জানালার কাছে গিয়ে এক জায়গায় গড়াদের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে অন্য একটা ফাঁক দিয়ে আবার বাইরে বেরিয়ে দেওয়াল বেয়ে নিচে নেমে চুয়াংয়ের কাছে ফিরে আসত। জানালায় সংলগ্ন হয়ে দড়ি 2 মুখ থাকত চোরেদের হাতে। তখন সাপকে বন্ধনমুক্ত করে দড়ি ধরে উপরে উঠতে কারোরই কোনো কষ্ট হতো না। সমস্ত শুনে বিস্ময় গালে হাত দিয়ে মনমোহন বাবু দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতন। মানিক চমৎকৃত কণ্ঠে বলল, জয়ন্ত, তোমার এই চুয়াং কেবল বিপজ্জনক অপরাধী নয়, সে হচ্ছে অত্যন্ত কৌশলী ব্যক্তি। হ্যাঁ, একথা আমিও মানি। আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো অপরাধীকে এমন অদ্ভুত উপায়ে পরের বাড়িতে হানা দিতে শুনেছি বলে মনে হচ্ছে না। মানে যে লোকটা আমাদের গুলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত পথের উপরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। সেই রক্তের পাশেই সাদা মতো কি একটা রয়েছে না? এই তো দেখছি একখানা কাগজ। দেখি।
মানিক কাগজখানা জয়ন্তের হাতে দিল। টর্চের আলোতে কাগজখানা দেখে সে বলল, চিনেপাড়ার একটা চীনে হোটেলের খাবারের বিল। এতে যে খাবারগুলোর নাম লেখা রয়েছে সবই হচ্ছে চীনে খাবার। তাহলে এই অনুমান করাই সঙ্গত খাবারগুলো যে খেয়েছে যাতেও সে চীনে ম্যান। এখন বুঝে নাও আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনেম্যানের চীনে হোটেলের বিল পড়ে থাকা খুব স্বাভাবিক কিনা? খুব সম্ভব যে লোকটা আহত হয়েছে এই বিলখানা তারই পকেট থেকে পড়ে গেছে। তোমার এই অনুমান অসঙ্গত নয়। আচ্ছা, তারপর এটাও আন্দাজ করা যেতে পারে যে আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনে হোটেলে তারা হয়তো প্রায় যাতায়াত করে, তাই না? সাধু, আমিও তোমার কথার তলায় ঢেড়া সই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি হোটেলের পাওনা হয়েছিল 32 টাকা 2 আনা 2 পাই। একজন মাত্র লোকের পক্ষে এত টাকার খাবার উদরস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতে পারি কোনো বিশেষ হোটেলে আজ একদল চীনেম্যান গিয়ে ওই খাদ্যগুলো গলদ্যকরণ করেছে। মানে আমাদের এরপরের কার্যক্ষেত্র হবে কোথায় সেটা তুমি বুঝতেই পেরেছো? পেরেছি বই কি। আপনি তো পেরেছেন মানিকবাবু, কিন্তু আমি যে এখনো কিছুই বুঝতে পারছি না। এসব প্রত্নতত্ত্বের কথা নয় মনমোহন বাবু, আপনি কিছু বোঝবার চেষ্টাও করবেন না। প্রথম রাত্রি কলকাতা চীনে পাড়ার একটা গলি। গলি বটে, কিন্তু তার ভিতর দিয়ে বয়ে গেছে জনতার স্রোত। জনতার মধ্যে চীনে ম্যানের সংখ্যাই বেশি, কিন্তু সেই সঙ্গে সেখানে এমন সব চেহারাও চলাফেরা করছে যারা জাতে চীনাও নয় এবং যাদের দিকে দৃষ্টিপাত করলে নিরীহ পথিক বলেও মনে হয় না। গলির দুদিকেই দেখা যাচ্ছে অনেক চীনি হোটেল বা খাবারের দোকান। কোনো কোনো দোকানে চীনা মিষ্টান্ন সাজিয়ে দাঁড়িয়ে আছে এক বা একাধিক চৈনিক তরুণী। এক হাতে বুকের উপরে ছেলে বা মেয়েকে চেপে ধরে স্তন্য দান করতে করতে আরেক হাতে তারা করছে খরিদ্দারের খাবার সরবরাহ। এই চীনেপাড়ায় একেবারে বিলিতি কায়দায় সাজানো উচ্চ শ্রেণীর অতি আধুনিক হোটেল আছে বটে, কিন্তু সেই সঙ্গে এমন হোটেলও আছে যার সাজসজ্জা আধুনিক হলেও সেখানে গিয়ে চীনে খাবার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেখানে গিয়ে চা চাইলে একটা চীনে মেয়ে তোমার সামনে একটা হাতলহীন বাটি রেখে যাবে। সেই বাটিতে আছে গরম জল, আর সেই গরম জলের ভিতরে মেয়েটি ফেলে দেয় শিকড়ের মতো একটা জিনিস। তারপর সেই বাটির উপরে আর একটা হাতলহীন বাটি উপর করে দিয়ে মেয়েটি তোমার কামরা থেকে অদৃশ্য হয়ে যাবে। মিনিট কয়েক পরে তোমার কর্তব্য হচ্ছে সেই উপর করা বাটিটি নামিয়ে নিচেকার বাটি থেকে চায়ের আস্বাদ গ্রহণ করা। তুমি যদি এই শ্রেণীর হোটেলে নবাগত হও আর চিনি চায়ের অভিজ্ঞতা তোমার যদি না থাকে, তাহলে উপর করা বাটির ভিতর হাত দিতেই তোমার আঁতকে উঠতে হবে, কারণ তার হাতল নেই আর সে বাটিটা হচ্ছে আগুনের মতো গরম। তুমি যখন নাচার জন্য প্রস্তুত হয়ে অতঃপর ভাবছ কি করা উচিত, তখন বাইরে থেকে পর্দার ফাঁক দিয়ে তোমার দুরবস্থা দেখে হয়তো সেই চৈনিক তরুণীর মনে হবে করুণার সঞ্চার, এবং হয়তো সে তোমার কামরায় পুনঃপ্রবেশ করে উপর করা চায়ের বাটিটা আবার নিজের হাতেই নামিয়ে দিয়ে যাবে। তুমি যখন দেখবে চায়ের গরম জলের ভিতরে শুকনো শিকড়ের বদলে রয়েছে একখানি বাটি জোড়া ছড়িয়ে পড়া সবুজ পাতা, তারপরে পান করো বাটির সেই গরম এবং তরল পদার্থ, এবং পান করলেই জানতে পারবে এখানে চা বলতে কি বোঝায়। তুমি তার কিছুই জানো না, কারণ তোমার মনে হবে তুমি যা পান করছো তা হচ্ছে উত্তপ্ত নালতির জল। এইসব হোটেলের আরেকটা বিশেষত্বের কথা বলি। বেশ সাজানো গুছানো হলেও এইসব জায়গায় গিয়ে হয়তো পাওয়া যাবে না বিলাতি চেয়ারের মতন কোনো আসন। প্রায় পাখির দাঁড়ের মতো সংকীর্ণ ছোট ছোট বেঞ্চি, তোমাকে গিয়ে বসতে হবে সেই রকম কোনো আসনের উপরেই। মাঝে মাঝে এই রকম সব হোটেলে কৌতূহলী হয়ে যারা খেতে যায়, যাতে তারা চীনা নয়। আমরা যেদিনের কথা বলছি সেদিন রাত্রেও এইরকম একটি হোটেলের এক কামরায় বসেছিল দুজন সুদীর্ঘ এবং বলিষ্ঠ দেহ পাঞ্জাবি খরিদ্দার। মাথায় তাদের যেন নিশান ওড়ানো পাঞ্জাবি পাগড়ি, দুই গাল দিয়ে নিচের দিকে নেমে এসেছে সুদীর্ঘ ঝুলপি, এবং ঠোঁটের উপরে রয়েছে সূক্ষ্ম ছাঁটা গোঁফ। তাদের কামরার সামনেই একটি সাধারণ হলঘর, এবং তারই ওধারে রয়েছে আরেকটি মাঝারি আকারের কামরা। তার দরজার পর্দা ছিল সরানো। তারা চীনা হোটেলে বিশেষভাবে তৈরি কাঁকড়ার উপরে
মাঝে মাঝে চামচ চালনা করছিল এবং মাঝে মাঝে অবাক হয়ে পর্দার ফাঁক দিয়ে দৃষ্টিপাত করছিল ওধারের কামরার দিকে। ওই কামরার সবটা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ওখানে যে লোক আছে 10-12 জন, উচ্চ কণ্ঠস্বর শুনে সেটা বোঝা যাচ্ছিল ভালো করেই। দরজার দিকে মুখ করে সামনেই যে মানুষটি বসে আছে, না দেখলে তার মূর্তি কল্পনাই করা যায় না। তার উপবিষ্ট মূর্তি দেখেই আন্দাজ করা যায় উঠে দাঁড়ালে হয়তো সে মাথায় 8 ফুটের চেয়ে কম হবে না। আর সেই অনুপাতে চওড়াতেও তার মূর্তি হচ্ছে একেবারেই অসাধারণ। তার চোখের ভাব বোঝা যাচ্ছিল না, কারণ সে পরেছিল কালো কাঁচের চশমা। মনস্তত্ত্ববিদরা বলেন মানুষের ভিতরের প্রকৃতি আন্দাজ করার 2টি উপায় আছে, চোখ আর ঠোঁট। ওই লোকটির চোখে কালো চশমা থাকলেও সে লুকিয়ে রাখতে পারেনি তার ওষ্ঠধারকে। সে যখন কথা কইছে না, তখন তার ওষ্ঠধারের ওপর ফুটে উঠেছে যে ক্রূরতা, যে নিষ্ঠুরতা আর যে কুৎসিত হিংসার ভাব, ভাষায় সেটা বোঝানো কঠিন। আবার সে যখন কথা বলছে, তখন তার ওষ্ঠধারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে বিবর্ণ আর চকচকে দাঁতের শাড়ি। দেখলেই মনে পড়ে সিংহ আর বাঘের মতন কোনো রক্তলোভী হিংস্র জন্তুকে। লোকটা পরেছিল ইউরোপীয় পোশাক, কিন্তু সে পোশাকে তাকে মোটেই মানাচ্ছিল না। পাঞ্জাবি 2 খরিদ্দারের মধ্যে যার মূর্তি বৃহত্তর, সে আগে উচ্চ কণ্ঠে ভাজা চিংড়ি মাছ আনবার হুকুম দিয়েই অত্যন্ত নিম্নস্বরে বাংলা ভাষায় বলল, মানিক, ও পাশের ঘরে ওই মূর্তিটা দেখলে তোমার কি মনে হয়? যেন সাক্ষাৎ নরদেহধারী রাক্ষস। ওকে জানো? তা কি করে জানবো? ওকে আমি আগে কখনো দেখিনি, আর পরেও দেখতে ইচ্ছা করি না। যেন একটা মূর্তিমান দুঃস্বপ্ন। হ্যাঁ, ঠিক বলেছ। ওরই নাম হচ্ছে চুয়াং। মানিক চমকে উঠল। তারপর সাগ্রহে নিজেদের কামরার পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো সেই আশ্চর্য মূর্তিটাকে। তারপর ফিরে এসে বলল, আরব্য উপন্যাস বা রূপকথায় যেসব ওই দৈত্য বা রাক্ষসের বর্ণনা পড়েছি, ওই চুয়াংকে দেখলে তাদের কথাই মনে পড়ে। জয়ন্ত, তুমি অসাধারণ বলবান বলে তোমার একটা খ্যাতি আছে, কিন্তু এই চুয়াংয়ের সঙ্গে শক্তি পরীক্ষা করলে তোমাকেও হয়তো হার মানতে হবে। জয়ন্ত আরেকবার পর্দার ফাঁক দিয়ে চুয়াংয়ের দেহটা যতটা দেখা যায় দেখে নিল। তারপর ঠোঁট টিপে একটুখানি হেসে বলল, মানে ক্ষুদ্র মানুষের কাছে হাতিরা হার মানে কেন? আগ্নেয়াস্ত্রের গুণে। না মানে তা নয়। যখন আগ্নেয়াস্ত্র সৃষ্টি হয়নি, পৃথিবী যখন সভ্য হয়নি, সেই শরণাতীত আদিম যুগেও ক্ষুদ্র মানুষের কাছে এখনকার চেয়ে ঢের বেশি বৃহৎ সেকালকার সেই রোমস ম্যামথ হাতিদের বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে। শক্তি পরীক্ষায় কেবল প্রকাণ্ড দেহ থাকলেই চলে না। যে যোদ্ধা অধিকতর রণকৌশলী, অধিকতর সাহসী এবং অধিকতর বুদ্ধিমান, জয় হয় তারই। কিন্তু সে কথা ছেড়ে দিলেও আমি বিশ্বাস করি চুয়াং আকারে আমার চেয়ে বড় হলেও দেহের শক্তিতে সে বোধহয় আমাকে হারাতে পারবে না। ঠিক এই সময়ে একটা নতুন চীনে বয় ভাজা চিংড়ির ডিশ নিয়ে তাদের কামরার ভিতরে প্রবেশ করল। একখানা ডিশ রাখল সে মানিকের সামনে, এবং দ্বিতীয় ডিশখানা রাখতে গিয়ে জয়ন্তর দিকে তাকিয়ে সে চমকে উঠল। তার এই সচকিত ভাবটা স্থায়ী হলো এক পলকের জন্য। তারপরেই সে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত সহজভাবেই ডিশখানা জয়ন্তের সামনে রেখে দিয়ে চলে গেল। মানিক, তুমি লোকটার ভাবভঙ্গি লক্ষ্য করেছো কি? করেছি। লোকটা আমার মুখের পানে চেয়ে চমকে উঠলো কেন? হয়তো ও চুয়াংয়েরই দলের লোক। হয়তো ও তোমাকে চেনে আর ছদ্মবেশের ভিতর থেকে তোমাকে চিনতে পেরে চমকে উঠেছে। ভালো কথা নয়, মানে ভালো কথা নয়। দেখতে হলো। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কামরার পর্দার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। একটু পরেই জয়ন্ত দেখল সেই লোকটা একখানা খাবারের ডিশ হাতে করে ওধারে চুয়াংদের কামরার মধ্যে গিয়ে ঢুকল। তারপর খাবারের ডিশখানা চুয়াংয়ের সামনে রেখে তার কানে কানে কি যেন বলতে লাগলো। চুয়াংয়ের কোনো ভাবান্তরই হলো না, এমনকি সে একবারও জয়ন্তদের কামরার দিকে ফিরে তাকালো না। কেবল মৃদু স্বরে সেই বয়টাকে 2-একটা কথা বলল। কামরার বাইরে থেকে কেউ তা শুনতে পেল না। চীনে বয়টা চুয়াংয়ের সামনে থেকে বেশ সহজভাবেই একখানা খালি এঁঠো ডিশ তুলে নিয়ে ধীরে ধীরে চলে গেল। জয়ন্ত আবার নিজের চেয়ারে এসে বলল, কিছুই বুঝলুম না। যাকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো আগে তার সদ্ব্যবহার করা যাক। দুজনে নীরবে ছুরি কাঁটা তুলে নিয়ে সামনের ডিশ দুখানাকে আক্রমণ করল।
মিনিটখানেক পরেই আচম্বিতে একটা অন্ধকারের ধাক্কায় তারা দুজনেই উঠল চমকে। হোটেলের সমস্ত ঘরের উপর নেমে এলো এক অন্ধকারের বন্যা। নিশ্চয়ই আলো নেই, বৈদ্যুতিক আলোর কল বিগড়ে গেছে। হোটেলের কামরায় কামরায় বসে আহার করছিল এখন বহু খরিদ্দার। সকলেই একসঙ্গে উচ্চস্বরে চিৎকার করে উঠল। সর্বত্রই দ্রুত পদের আর চেয়ার প্রভৃতি উল্টে পড়ার শব্দ আর ভীষণ গোলমাল। মানে কি এখানে আর এক দণ্ড নয়, শিগগির বাইরে বেরিয়ে চলো। জয়ন্ত আর মানিক তাড়াতাড়ি কামরার বাইরে গিয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে বন্দী হলো অনেকগুলো বজ্রবাহুর বেষ্টনে। তারা আত্মরক্ষা করবার এতটুকু সুযোগ পেল না। কারা তাদের ধরে সজোর এবং নিষ্ঠুরভাবে টানতে টানতে সেই অন্ধকারে কোনো দিকে নিয়ে চলল। খানিকক্ষণ পরেই আবার আলো জ্বলে উঠল এবং জয়ন্ত আর মানিক দেখল তারা হোটেলের ভিতরকার এমন একটা ঘরের ভিতর দাঁড়িয়ে আছে যেখানে বাইরের খরিদ্দারের আনাগোনা নেই। ইতিমধ্যেই অন্ধকারে শত্রুরা তাদের হাতগুলো পিছমোড়া করে বেঁধে ফেলেছিল। তাদের কাছ থেকে ৫-৬ হাত তফাতে দাঁড়িয়ে আছে স্বয়ং চুয়াং, মূর্তিমান পাহাড়ের মতো, এবং তারই আশেপাশে মূর্তির মতো স্থির হয়ে আছে আরও ১০-১২ জন অতি কুৎসিত দেখতে ভয়াবহ চিনেম্যান। তাদের মধ্যে জনা চারেকের হাতে চকচক করছে এক একটা রিভলভার। চুয়াংয়ের দুটো মঙ্গলীয় কুতকুতে চোখ যেন জ্বলছিল, কিন্তু তার মুখ সম্পূর্ণ ভাবলেশীন। ধীরে ধীরে এসে বলল, ইয়েস ইয়েস বাবু, আই নো ইউ, আমি চিনি তোমাকে। চুয়াং, তুমিও আমার অপরিচিত নও। ইয়েস বাবু, আমি জানি কি করে সন্ধান পেয়ে আমাকে আবিষ্কার করবার জন্য তুমি গিয়েছিলে স্যাম দেশে, হ্যাঁ? কিন্তু ইউ নো হোয়াট, আমি যখন আড়ালে থাকতে চাই, নো ওয়ান ক্যান ফাইন্ড মি। পৃথিবীর কোনো গোয়েন্দাই আমাকে আবিষ্কার করতে পারবে না। পারে না? এই তো আজই আমরা তোমাকে আবিষ্কার করে ফেলেছি। বাট 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 এই আবিষ্কারের ফল কি হলো? হ্যাঁ, আমাকে আবিষ্কার করবে, হ্যাঁ, যে আমাকে আবিষ্কার করবে তার ভাগ্যে মৃত্যু অনিবার্য। অফকোর্স আমি স্বীকার করছি যে আজ তোমাদের দেখে আমি একটু চিনতে পারিনি। তোমাদের এখানে দেখবার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। কিন্তু এই হোটেলে আমার এমন অনেক লোক আছে যারা আমার চর, যারা দৃষ্টি রেখেছে ঈগল পাখির মতো তোমার ওপরে। তাদের তীক্ষ্ণ চোখ, তুমি ইউ রেকগনাইজ দ্যাট। তুমি এবারে প্রথম যেদিন কলকাতায় এসেছিলে, আমার ওই চরের হুকুম পেয়েই কিন্তু গিয়েছিল তারা তোমার কাছে, টু মার্ডার ইউ। সেদিন তুমি তাদের চোখে ধুলো দিতে পেরেছিলে বটে, কিন্তু হি টোটলি রেকগনাইজ ইউ। সে তোমার মুখটা ভোলেনি। ছদ্মবেশের ভিতরে থেকেও আজকে সে তোমাকে চিনতে পেরেছে। ও বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে এই বন্ধুটিকে? আমার বন্ধু? ইয়োর ফ্রেন্ড? দ্যাট মিন্স আমার শত্রু, রাইট? আমার বন্ধু তো তোমার শত্রুই হওয়া উচিত, কিন্তু যাক গিয়ে ওসব বাজে কথা। এখন বলো দেখি, তুমি আমাদের নিয়ে কি করতে চাও? কি করতে চাই? ইউ ওয়ান্ট টু নো কি আমি কি করতে চাই? ইউ নো হোয়াট, আই ওয়ান্ট টু মার্ডার ইউ। তোমায় মারতে চাই আমি। বেশ, তো তোমার সেই ইচ্ছাই পূর্ণ করতে পারো, আমরা প্রস্তুত। মরতে আমরা ভয় পাই না। ইয়া রাইট, হ্যাঁ ইউ আর রাইট। তোমরা হয়তো সত্যিই মরতে ভয় পাও না, যা, কিন্তু তোমাদের আমি মুক্তি দিতে পারি, বাট অনলি ইন ওয়ান কন্ডিশন। শর্ত? শয়তানের সঙ্গে মানুষের শর্ত? শয়তান যা পালন করবে না সেই শর্ত? ওয়েল 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 বাঙালি বাবু, তুমি আমার হাতের মুঠোয় এসো আমাকে শয়তান বলে গালি দিচ্ছ। ওকে, আজকে আমি তোমার ওপরে একটুও রাগ করব না। ওকে, যখন কাজের কথা উঠে এলো তখন রাগ করাটা তো উচিত না। এবং নো, আমার শর্তটা কি, রাইট? শুনবে? শুনবার জন্য আমার কোনো আগ্রহ নেই, তবে বলতে যখন চাচ্ছ বলো। আই ওয়ান্ট দ্যাট বজ্র ভৈরবের মূর্তি অ্যান্ড দ্যাট শিলালিপি। এই দুটি জিনিস যদি তুমি আমার হাতে সমর্পণ করতে পারো, সো ওয়েল, আমি তোমাকে মুক্তি দেব অ্যান্ড তোমাকে মারবও না। সত্যি নাকি? ধন্যবাদ, কিন্তু কেমন করে তোমার এই অনুগ্রহ আমরা গ্রহণ করব বলো দেখি। তুমি যে দুটো জিনিসের নাম করলে সেটা যে আমার সম্পত্তি নয়, এটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, তোমার এই কথার অর্থ? বাঙালি বাবু, আমি খুব ভালো করেই জানি এই দুটি জিনিসের কি ইতিহাস। আই নো দ্যাট।
অ্যান্ড আমি এটাও জানি যে মনমোহন বাবু আমার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি তোমার জিম্মাতি রেখে দিয়েছেন। যেন তোমাকে কিছু করতে হবে না, তুমি জাস্ট আমাকে বলে দাও ওই দুটো জিনিস কোথায় লুকিয়ে রেখেছো। আমার লোকেরা এখনই গিয়ে অনায়াসে উদ্ধার করে আসতে পারবে সেটাকে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ভগবান কনফিউসিয়াসের নামে শপথ করে বলছি, ওই দুটো জিনিস যেই মুহূর্তে আমি হাতে পাবো, আই উইল রিলিজ বোথ অফ ইউ। বাধিত হলুম চুয়াং, কিন্তু তুমি দুটো বড় কথা ভুলে যাচ্ছ। প্রথমত, তুমি যে দুটি জিনিসের নাম করলে তা আমার কাছে নেই। দ্বিতীয়ত, দুটি জিনিস আমার হাতে থাকলেও আমি তোমার হাতে সমর্পণ করতে পারতাম না, কারণ ও দুটি জিনিসের মালিক হচ্ছেন অন্য লোক। ফাইন ফাইন, শোনো, বাজে কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করো না বাঙালি বাবু। সরি, আমি এক কথার মানুষ, বাজে কথা বলবার সময় আমার কাছে একটুও নেই। স্পষ্ট করে বলো, বজ্র ভৈরব আর শিলালিপি তুমি আমাকে দেবে কি না? যা আমার কাছে নেই, যা আমার জিনিস নয়, তা আমি তোমাকে দেবো কেমন করে? আর জেনে রাখো চুয়াং, দেওয়ার শক্তি থাকলেও দুটি জিনিস আমি তোমার হাতে দিতুম না। তাই নাকি? সো দ্যাট মিনস তোমার মারধর খাবার স্বাদ হয়েছে, রাইট? তাহলে জেনে রাখো চুয়ান, এই হলো আমাদের শেষ কথা। চুয়াং কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভাবলেশীন মুখের ভিতর থেকে দুটো জ্বলন্ত চোখ বার কয়েক জয়ন্ত আর মানিকের মুখের দিকে চালিয়ে বলল, ওয়েল ওয়েল বাঙালি বাবু, সাক্ষাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমার সাহস দেখে আমি বিস্মিত হচ্ছি। স্বীকার করলাম, কিন্তু চুয়াংকে তোমরা চেনো না। মুগ্ধকে বিস্মিত হওয়া আমার কাজ নয়। ওকে, যখন তোমরা এতই অবুঝ, সো অ্যাজ ইউর উইশ, তোমাদের মৃত্যুদণ্ডই দিলাম। তোমাদের মতো শত্রু আমার পথ থেকে সরে দাঁড়ালে ওই বজ্র ভৈরব আর শিলালিপি আমি খুব সহজেই হস্তগত করতে পারবো, ইউনো। বলেই সে চীনে ভাষায় তার সঙ্গীদের সম্বোধন করে কি একটা আদেশ দিল। সঙ্গে সঙ্গে তার অনুচরেরা জয়ন্ত আর মানিকের উপর বাঘের মতো লাফিয়ে পড়ল এবং প্রচণ্ড ধাক্কা দিতে দিতে তাদের ঘরের বাইরের দিকে ঠেলে নিয়ে চলল। হঠাৎ ঘরের দরজার সামনে আবির্ভূত হলো আরেকটি চীনাম্যানের মূর্তি। হৃষ্টপুষ্ট চেহারা, তার মুখ দেখলেই মনে হয় তার মধ্যে আছে যেন প্রভুত্বের ভাব। সে এসেই চীনে ভাষায় কি বলল জয়ন্ত আর মানিক বুঝতে পারল না, কিন্তু তার কথা শুনেই চুয়াং বিদ্যুতের মতন ফিরে দাঁড়ালো এবং সেও কি একটা কথা বলল মাতৃভাষায়। তারপর চীনে ভাষাতেই তাদের দুজনের কথাবার্তা চলতে লাগলো। চুয়াং স্থিরভাবে শান্ত স্বরেই কথা বলতে লাগলো, কিন্তু আগন্তুকের ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত এবং তার কণ্ঠস্বরও চিৎকারেরই সামিল। মিনিট ৩-৪ পর সেই নতুন আগন্তুক হঠাৎ ক্রুদ্ধ স্বরে খুব চেঁচিয়ে কাকে যেন ডাকল। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলো অতি দ্রুত পদশব্দ। দরজার বাইরে ছিল একটি মাঝারি আকারের উঠোন। দেখতে দেখতে প্রায় ৩০-৩৫ জন চীনাম্যান এসে সেই উঠোনটাকে প্রায় পরিপূর্ণ করে তুলল। হাত দিয়ে সেই লোকগুলোকে দেখিয়ে আগন্তুক চুয়াংয়ের দিকে ফিরে আবার কি যেন বলল। আগন্তুকের কথার কোনো জবাব না দিয়ে চুয়াং দীপ্ত চক্ষে একবার জয়ন্তের মুখের দিকে তাকালো। তারপর নিজের লোকেদের প্রতি কি একটা আদেশ দিল। হঠাৎ জয়ন্ত আর মানিককে ছেড়ে দিয়ে চুয়াংয়ের দল নীরবে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। আগন্তুককে চুয়াং কি একটা বলল অত্যন্ত গর্জনের স্বরে, তারপর সেও বেরিয়ে গেল। আগন্তুক এগিয়ে এসে বন্ধন মুক্ত করল জয়ন্ত আর মানিককে, তারপর বলল, আমি এই হোটেলের মালিক। আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন, আপনার এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। কিন্তু ব্যাপারটা কিছুই বুঝলাম না, চুয়াং আমাদের ধরলেই বা কেন, আর আপনার কথায় ছেড়েই বা দিলে কেন? দেখুন বাবু, ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিই। বছর 8 আগে চুয়াংয়ের সঙ্গে আমার আলাপ হয় সিঙ্গাপুরে। সেই আলাপ প্রায় বন্ধুত্বে পরিণত হয়েছিল। তারপর আমি কলকাতায় এসে এই হোটেল খুলি। চুয়াংয়ের সঙ্গে আর দেখাশোনা হয়নি। মাসখানেক আগে কলকাতাতেই আবার চুয়াংয়ের দেখা পেলুম। সে বললে এই শহরেই থাকবে, বন্ধুবান্ধব নিয়ে আমার হোটেলে এসে রাতের খাবারটা সেরে যাবে। চুয়াং যে নিরাপদ লোক নয়, লোকের মুখে আমি সে কথা শুনেছি। কিন্তু সাধারণ খরিদ্দারের মতন যদি সে হোটেলে আসে, তাতে আর আমার আপত্তি কী? চুয়াং বন্ধুবান্ধব নিয়ে রোজই আসতো, খাওয়া দাওয়া করতো, গল্পগুজব করতো, তারপর চলে যেত। আমি চুয়াংয়ের দলের লোক নই, সুতরাং সে যে কখনো আমার হোটেলকে তার কার্যক্ষেত্র করে তুলতে পারে এই সন্দেহ কোনো দিন হয়নি। আজ তার কাণ্ড দেখে প্রথমটা আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। ইলেকট্রিকের প্রধান সুইচ টিপে চারিদিক অন্ধকার করে সে যখন আপনাদের বন্দি করে হোটেলের ভেতরে ঘরে টেনে নিয়ে এলো,
তখন আমার হুঁশ হলো। বুঝলুম আমার হোটেলে যদি এইসব কাণ্ড কারখানা চলে তাহলে আমি তো খরিদ্দার হারাবো তা নয়, সেই সঙ্গে আমার উপরে পড়বে পুলিশের দৃষ্টি, আমার জীবিকা অর্জনের পথ বন্ধ হবে, তার উপর হয়তো আমাকে গুরুতর রাজদণ্ড ভোগ করতে হতে পারে। চুয়াং ভেবেছিল আমি তার স্বজাতিই বন্ধু, তাই কোনো বাধা দেব না। কিন্তু বাবু, বিশ্বাস করুন, আমি চিরদিন সৎ পথে থেকে নিজের জীবিকা নির্বাহ করেছি। আমি কি কোনো দিন পাপ পথের সঙ্গী হতে পারি? সেই জন্যেই আমি তাড়াতাড়ি লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে ছুটে এলুম। চুয়াংয়ের মুখে শুনলুম আপনারা বাঙালি, কিন্তু আপনারা ছদ্মবেশ ধারণ করেছেন কেন? আপনারা কি পুলিশের লোক? চুয়াং কি কোনো গুরুতর অপরাধ করেছে? হঠাৎ একেবারে বদলে গেল জয়ন্তর মুখের ভাব। সে তাড়াতাড়ি বলল, আরেকদিন এসে আপনার সব কথার জবাব দিয়ে যাব, আজ আর সময় নেই। আপনার এখানে টেলিফোন আছে তো? হ্যাঁ আছে বই কি। চলুন চলুন, শিগগিরই আমাকে টেলিফোনের কাছে নিয়ে চলুন। জয়ন্তের এই আকস্মিক ভাব পরিবর্তনের কারণ বুঝতে না পেরে বিস্মিত হয়ে মানিক চলল তার বন্ধুর পিছন পিছন। টেলিফোনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত ডাক দিল সুন্দরবাবুকে। তারপর বলল, হ্যালো, হ্যাঁ কি সুন্দরবাবু? হ্যাঁ আমি জয়ন্ত। যা বলছি মন দিয়ে শুনুন। সার্জেন্ট আর পাহারাওয়ালাদের সঙ্গে নিয়ে ট্যাক্সি বা মোটরে করে শিগগির আমার বাড়ির কাছে যান। আরে মশাই, এখন কোনো হুম বলে চলবে না, যা বলছি তাই করুন। কোনো কথা জিজ্ঞাসা করবেন না। যদি কেউ স্বাভাবিক বা অস্বাভাবিক উপায়ে আমার বাড়ির ভেতরে ঢোকবার চেষ্টা করে তবে তখনই তাকে গ্রেপ্তার করবেন বা তাদের। আর যদি দেখেন সেখানে কেউ নেই তাহলে রাস্তার আনাচে কানাচে লুকিয়ে আমার বাড়ির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমিও খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চেষ্টা করছি। রিসিভারটা রেখে দিয়ে সে মানিকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার হোটেলের পিছন দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে? আছে, কেন বলুন তো? হোটেলের সামনের দিকে রাস্তায় চুয়াংয়ের দলবল নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আপাতত তাদের সঙ্গে দেখা করবার ইচ্ছে আমার নেই। আচ্ছা, আমার সঙ্গে আসুন তাহলে বাবু। এসো মানিক। ব্যাপার কি জয়ন্ত? মনে একটা বিশেষ সন্দেহের উদয় হয়েছে। সন্দেহটা কি এখন তার বলবো না। হোটেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে জয়ন্ত আর মানিক গিয়ে পড়ল একটা সরু গলি ভেতরে। দৌড় দাও মানিক, দৌড় দাও, এখন প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে অত্যন্ত দামি। গলি ধরে ছুটতে ছুটতে তারা বউবাজার স্ট্রিটের উপর গিয়ে পড়ল। সামনে দিয়ে একখানা খালি ট্যাক্সি যাচ্ছিল। মানিকের সঙ্গে তার উপরে উঠে পড়ে জয়ন্ত বলল, ড্রাইভার যত তাড়াতাড়ি পারো গাড়ি চালিয়ে চলো, বকশিস পাবে। চালক খুব দ্রুত বেগে গাড়িখানা চালিয়ে দিল। মানিক তাকিয়ে দেখল জয়ন্তের মুখের উপর দুশ্চিন্তার ছাপ। কোনো দিকে না তাকিয়ে মাথা হিট করে বসে নীরবে কি যেন ভাবছে। মানিক বুঝল এখন জিজ্ঞাসা করলেও তার বন্ধুর কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না, কাজেই সে আর কোনো কথা বলল না। গাড়ি জয়ন্তের বাড়ির সামনে এসে থামল। চালকের প্রাপ্য পাওনা চুকিয়ে দিয়ে রাস্তায় নেমে পড়তেই জয়ন্ত আর মানিক দেখল আশেপাশের অলিগলি থেকে সুন্দরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে আসছে একদল পুলিশের লোক। সুন্দরবাবু কাছে আসলে জয়ন্ত বলল, সন্দেহজনক কিছু দেখেছেন? কিচ্ছু না। এমনকি একখানা মেঘও চাঁদের মুখ ঢাকেনি, একটা পেঁচাও ডাকেনি, একটা বাদুর পর্যন্ত ওড়েনি। খেয়ে দিয়ে এই ঘুমোবার চেষ্টায় ছিলুম। অনর্থক কেন বাবা তুমি আমাকে এমন ঘোরদৌড় করালে? তাহলে আমার সন্দেহ ভুল, বাঁচা গেল। তা তুমি কি সন্দেহ করছিলে? সুন্দরবাবু, চুয়াং আজ আমাদের গ্রেপ্তার করেছিল। তারপর কেন যে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে সে কথা পরে শুনবেন। তবে সন্দেহটা যে কি সে কথা এখন বলতে পারি। চুয়াংয়ের বিশ্বাস বজ্র, ভৈরব আর শিলালিপিকে রক্ষা করবার জন্যই মনমোহনবাবু আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমরা বাড়ির বাইরে আছি জেনে চুয়াং আজ আমার বাড়ির উপরে আবার হানা দেওয়ার সুযোগ ত্যাগ করবে না। কিন্তু এখন দেখছি চুয়াংয়ের মাথায় সেরকম কোনো বুদ্ধির উদয় হয়নি। যাক, তাই নির্বুদ্ধিতার জন্য আমি দুঃখিত নই। প্রিয় মনোহরবাবুকে এখানে একলা পেলে চুয়াং যে কী করতো ভগবানই জানেন। ওই তোমার একটা ভারী বদ অভ্যেস জয়ন্ত। তুমি যখন যে অপরাধীর পিছু নাও সর্বদাই যেন তাকে সর্বত্র দেখতে পাও। আরে বাবা, চুয়াং এসে এখানে করবেটা কি? এখানে তো এটা তো আর চিঙে মুল্লুক নয়। ওই চ্যাং চং চুংবুলির কাঠদানি এখানে চলবে না বাবা। সুন্দরবাবু, আপনার এই বাজে মুখ সাবাসী রাখুন তো। চুয়াং এর মধ্যেই কলকাতায় এসে যেসব ওই কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়েছে তা কি আপনি জানেন না? আজ সকলের চোখের সামনে একটা সাধারণ হোটেলের ভিতরে চুয়াং আমাদের ধরে খুন করবার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। তখন তো আপনার পুলিশের কোনো সাড়া পায়নি। হ্যাঁ, বলো কি হে মানিক, বলো কি জয়ন্ত, আবার কি শুনছি? আসুন বাড়ির ভেতরে গিয়ে সব কথা বলছি। বলে জয়ন্ত এগিয়ে গিয়ে নিজের বাড়ির সদর দরজার কড়া নাড়তে লাগল। মিনিটখানে কড়া নাড়বার পরেও কেউ দরজা খুলে দিল না। মধু, 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 আমি বাড়িতে নেই বলে রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছ? আর শিগগির নেমে এসে দরজাটা খুলে দাও। মধু, 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 আরে ও বাবা মধু,
আরে আর যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না বাবা, ত্রাহি হে মধুসূদন। এই মধুর ঘুম দেখছি আমার চেয়েও ভারী। মধু, সকলে মিলে মধু মধু বলে চেঁচিয়ে রীতিমতো একটা কোলাহল সৃষ্টি করবার পরেও বাড়ির ভিতর থেকে কোনো সারা শব্দই পাওয়া গেল না। এত ভালো কথা নয়। এত কম রাতে মধু তো কখনো এমনভাবে ঘুমিয়ে পড়ে না। আবার আমার সন্দেহ হচ্ছে বাড়ির ভেতরে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। এই তোমার যত সব বাজে সন্দেহ, এই ঘুম যে কি চিজ সেটা আমি জানি। আমার বাড়িতে বজ্রপাত হলেও হয়তো আমার ঘুম ভাঙবে না। বাড়ির ভেতরে খালি মধুই নেই, এই কথা আপনি ভুলে যাচ্ছেন সুন্দরবাবু। মনমোহনবাবুও আছেন, তারও কোনো সাড়া পাচ্ছি না। জয়ন্ত, ব্যাপারটা আমার কিন্তু ভালো লাগছে না। আমরা সবাই মিলে যে পরিমাণ আকাশভেদী চিৎকার শুরু করেছি তার চোটে তো কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যেত, কিন্তু বাড়ির ভিতর থেকে মধু বা মনমোহনবাবু কারোরই তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। দরজা ভাঙা ছাড়া তো কোনো উপায় দেখছি না। বেশ, তাহলে দরজাই ভাঙো। কয়েকজন মিলে একসঙ্গে দরজার উপরে পরপর পদাঘাত করবার পরই সশব্দে খিল ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল। এ তো কলকাতার বাড়ির দরজা। এরকম সব দরজায় খিল দিয়ে আমরা ভাবি আমাদের আর কোনো ভয়ের কারণ নেই। মধু কি আজও আলোগুলো জ্বালেনি? বাড়ির ভিতরে ঘটঘট করছে অন্ধকার। কথাটা বলতে বলতেই জয়ন্ত হঠাৎ বাধা পেয়ে মাটির উপরে পড়ে গেল। কি হলো জয়ন্ত, মোচট খেলে নাকি? এখানে একটা মানুষের দেহ পড়ে আছে, তার গায়ে পা লেগে হোঁচট খেয়েছি। বলেই সে দেওয়ালের দিকে হাত বাড়িয়ে আলোর চাবি টিপে দিল। দেখা গেল সেইখানে মাটির উপরে হাত পামুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে জয়ন্তের চাকর মধুর দেহ। বন্ধন মুক্ত হয়ে মধু জানালো খানিকক্ষণ আগে বাইরে থেকে সদর দরজা কড়া নাড়ার শব্দ শুনে বাবু এসেছেন মনে করে সে নেমে দরজা খুলে দিয়েছিল, কিন্তু দরজা খুলে দেখে বাইরে জনাকতক চিনেম্যান দাঁড়িয়ে রয়েছে। দরজা খোলা পেয়েই তারা হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে তাকে আক্রমণ করে, তার হাত পা মুখ বেঁধে দেয়। তারপর তারা বাড়ির উপরে উঠে যায়। মনমোহনবাবু কোথায়? আগে ওপরেই আসেন। দেখেছেন সুন্দরবাবু, চুয়াং সময় নষ্ট করে না, চলুন উপরে। এই বলছি এখানকার ঘরগুলো একবার খানা তল্লাশ করবো নাকি? কোনো দরকার নেই, আগে তেতলায় মনমোহনবাবুর কাছে চলুন। ভগবান জানেন তার কি এখন অবস্থা। মনমোহন বাবু চেয়ারের উপরে বসেছিলেন এবং চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে তার সর্বাঙ্গ বাঁধা, তার মুখেও কাপড়ের শত্রু বাঁধন। বন্ধন থেকে মুক্তি লাভ করেই মনমোহন বাবু বললেন, আরে না না, বলেন কি মশাই, এই একখানা মূর্তি আর একখানা শিলালিপির জন্য শেষটাই এই প্রাণটা খোয়া যাক আর কি। ওসব হচ্ছে না। আমি এই দুটো আপদকে কালকেই মিউজিয়ামে গিয়ে দান করে আসবো। তারপর চুয়াং পারে তো করুক গিয়ে চুরি। সে কথা পরে হবে, এখন আজকের ব্যাপারটা কি বলুন দেখি। আর বলবেন না, মাথা মুন্ডু ছাই, নিজেই কিছু বুঝছি না। নির্ভাবনায় ঘুমাচ্ছিলাম মশাই, আচমকা যেন ভূমিকম্পের ধাক্কায় জেগে উঠলাম। আমি আন্দাজ করতে পারার আগেই একদল চীনাম্যান আমাকে বেঁধে ফেললে। চুয়াং এসেছিল নাকি? আরে বলেন কি মশাই, আসেনি আবার? হ্যাঁ, হাড় জ্বালানো হাসি হেসে আমাকে বলে কি না, ইউ নো হোয়াট, আমি কিন্তু কথার মানুষ নয় মোটে। হ্যাঁ, আমি ওয়ার্কাহলিক পার্সন, আমি কাজের মানুষ। হ্যাঁ, যদি বাঁচতে চাও এখনই সেই মূর্তি আর লিপি আমার হাতে তুলে দাও। আমি জানালুম যে মূর্তি আর লিপি মশাই আমার কাছে নেই। সে আমাকে চোখ রাঙিয়ে বললে, হ্যাঁ লিসেন, এখানে দাঁড়িয়ে গল্প করবার মতো সময় কিন্তু একদম নেই। ঘড়ির দিকে দেখো, 11টা বাজতে আর 3 মিনিট বাকি। সো নাও দ্য কাউন্ট স্টার্ট। 3 মিনিটের মধ্যে দুটো জিনিসের সন্ধান যদি না পাই তাহলে গুলি করে তোমাকে কুকুরের মতো মেরে ফেলবো, ইউ বেঙ্গলি। বলেই রিভলভারটা বার করে, মানে তারপর আর তারপর রিভলভারের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য আমি যখন সব গোপন কথা বলতে যাচ্ছি, হঠাৎই তখন রাস্তার ভেতর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক স্বরে একখানা হুলো 3 বার ডেকে উঠল। বললে বিশ্বাস করবেন না মশাই, চুয়াং ভীষণ চমকে উঠে তাড়াতাড়ি আমার মুখ বেঁধে তার লোকেদের কি একটা ইঙ্গিত করলে, আর অমনি ওরা সকলে বেগে ঘরের ভেতরে বেরিয়ে গিয়ে ওই তেতলার ছাদে উঠল। চুয়াংও সরে পড়তে দেরি করলো না। চুয়াংয়ের চর ছিল রাস্তায়। বেলালের ডাক ডেকে সে জানিয়ে দিল ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়েছে। বেচারা তেতলার ছাদে গিয়ে উঠেছে। এই চলো চলো, আমরাও সেখানে যাই। পাহাড়াওয়ালাদের নিয়ে আপনি ছাদে যান, আমি এখন বাজে সময় নষ্ট করতে পারবো না। মানে ছাদে গিয়ে দেখবেন চুয়াং তার দলবল নিয়ে এতক্ষণে অদৃশ্য হয়েছে। তুমি এতটা নিশ্চিন্ত কেন বলো তো? যে লোক এত সহজে ধরা পড়ে সে কোনোদিন চুয়াংয়ের মতন পৃথিবী বিখ্যাত অপরাধী হতে পারে না। আচ্ছা বেশ, দেখা যাক। সুন্দরবাবু সদল বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মনমোহনবাবু, আজ আপনি প্রাণে বেঁচে গিয়েছেন। চুয়াং নিশ্চয়ই তার বাক্য রক্ষা করত।
বাক্য রক্ষা? সেটা কি ব্যাপার মশাই? হ্যাঁ, তার হিংস্র প্রকৃতির অনেক কাহিনী আমি শুনেছি। 11টা বাজবার আগে আপনি যদি মুখ না খুলতেন, সে আপনাকে গুলি করে মারতে একটু ইতস্তত করতো না। ভাগ্যে যথাসময়ে আমার মাথায় বুদ্ধি এসেছিল, ভাগ্যে যথাসময়ে আমি সুন্দরবাবুকে এখানে প্রেরণ করতে পেরেছিলাম। এখানে আপনার কিছু হলে আমার আর অনুতাপের সীমা থাকতো না। না না মশাই, এ সমস্ত বিষয় আমি আর নেই। জীবনের ঝুঁকি বাড়ছে। চুলোয় যাক মূর্তি, চুলোয় যাক লিপি, আপনি ওই দুটো বিপজ্জনক জিনিসকে চুয়াংয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করুন গিয়ে। এই যে আপনি বললেন মূর্তি আর লিপি মিউজিয়ামে পাঠাবেন, আমার মতে ওই ব্যবস্থাই ভালো। আরে না না মশাই, বলেন কি? দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, চুয়াং কিন্তু তাহলে আমার ওপর আরও রেগে যাবে। আমার অপঘাতে মরবার সময় চলে আসবে মশাই। জয়ন্তবাবু, আপনার পায়ে ধরি ও দুটো জিনিস আপনি চুয়াংয়ের ঠিকানায় পাঠিয়ে দিন, আর ঝামেলা বাড়াবেন না। আমরা চুয়াংয়ের ঠিকানা জানলে সে আর কি এত লাফালাফি করে বেড়াতে পারতো? মনমোহনবাবু মাঝে মাঝে চমৎকার ইঙ্গিত দেন। ঠিক বলেছেন, চুয়াংয়ের ঠিকানা, চুয়াংয়ের ঠিকানা। আরে আরে হঠাৎ উত্তেজিত হয়ে উঠলে কেন হে? তুমি কি চুয়াংয়ের ঠিকানা জানো নাকি? তোমার প্রশ্নের উত্তরে মনমোহনবাবুর ভাষায় বলতে পারি, মোটেই নয়, মোটেই নয়। তবে জয়ন্ত আর মুখ খুলল না, একেবারে চুপ করে গিয়ে কি যেন ভাবতে লাগলো। এমন সময়ে সুন্দরবাবুর পুনঃপ্রবেশ। ডান হাতে তার কুণ্ডলীকৃত দড়ি। তিনি বললেন, এই ছাদে কেউ নেই। এই দড়ি গাছা কোথায় পেলে? এই দড়ি গাছা ছাদ থেকে ঝুলে জয়ন্তের বাড়ির পিছনের ওই বাগানের জমির উপর গিয়ে পড়েছিল। সুতরাং এই চুয়াং যে তার দল নিয়ে এই দড়ি ধরে বাগানের পাঁচিল টপকে পালিয়েছে, সেই বিষয়ে আমি একেবারে নিঃসন্দেহ। কি অদ্ভুত আবিষ্কার! এই বাজে ফ্যাচ ফ্যাচ করো না তো মানিক, এ আমার আবিষ্কার নয় তো কি? একটু আগে জিজ্ঞাসা করলে তোমরা কি বলতে পারতে? হ্যাঁ, এই চুয়াং কেমন করে পালিয়ে গিয়েছে জানতে পারতে? মোটেই নয়, মোটেই নয়। আহা, চড়ছেন কেন সুন্দরবাবু? আমরা এক বাক্যে স্বীকার করতে রাজি আছি যে আপনি হচ্ছেন এই গোটা বাংলাদেশের যাকে বলে শার্লক হোমস। আবার বিদ্রুপ? এই মানিক, মানিক শোনো, আমার কি ইচ্ছে হচ্ছে জানো? দিই তোমার পিঠে দুম করে এক খুশি বসিয়ে। আহা, তাই দিন না দাদা, তাই দিন না। বাংলার শার্লক হোমসের হাতে কিল খাওয়া এ তো মস্ত বড় ভাগ্যের ব্যাপার। ও না মানিক, তোমাকে নিয়ে না আর পারা গেল না। তুমি হচ্ছ একটি আস্ত ভাঁড়। আমি ভার কি খুঁড়ি যে আপনি জানেন না সুন্দরবাবু? কেবল এইটুকুই জানি যে আমি আপনাকে বড্ড ভালোবাসি। ক্ষান্ত দাও মানিক, ক্ষান্ত দাও। আজ আর তোমার ভালোবাসার নতুন কোনো নজির দিও না, তাহলে আর আমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না। জয়ন্ত এতক্ষণ অত্যন্ত চুপচাপ শুনছিল। হঠাৎ সে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বলল, অনেকটা সময় খরচ করে ফেলেছি, অনেকটা সময় বাজে খরচ করে ফেলেছি মানিক। মানে কি বলতে চাইছো? আচ্ছা মানিক, চুয়াং আজ সন্ধ্যার পর থেকে দুবার হার মানতে বাধ্য হয়েছে, কেমন? হ্যাঁ, রাত এখন প্রায় 1টা বাজে। আজ বোধহয় নতুন কোনো অভিযানে বেরোবার জন্য চুয়াংয়ের মনে আবার নতুন করে উৎসাহের সঞ্চার হবে না, কি বলো? হ্যাঁ, তাই তো মনে হয়। কিন্তু চুয়াং যে চিজ, তার সম্বন্ধে জোর করে কিছু বলা যায় না। ও কথা আমিও স্বীকার করি। তবে চুয়াং যখন এখানে পুলিশের দল দেখে গেছে, তখন এদিকে বোধহয় আজ আর তার পা বাড়াবার ভরসা হবে না। হ্যাঁ, না হওয়াই তো স্বাভাবিক। এখন আন্দাজ করো দেখি এখান থেকে চুয়াং কোথায় যেতে পারে। খুব নিশ্চয়ই নিজের আস্তানায়। আমারও তাই বিশ্বাস। মনমোহনবাবু একটু আগে চুয়াংয়ের ঠিকানার কথা বললেন বটে, কিন্তু তার আস্তানার ঠিকানা আমরা কেউই জানি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি ভেবে দেখো মানিক, ভেবে দেখুন সুন্দরবাবু। আপাতত এক্ষেত্রে আমরা করতে পারি এই ছাই আর ভস্য। চুয়াং কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে তা আবিষ্কার করা কি চারটিখানি কথা নাকি? আচ্ছা জয়ন্ত, চুয়াংয়ের ঠিকানা বলতে পারে একজন ভদ্রলোক আজকেই। কে বলো দেখি? মিস্টার সুং। এই মিস্টার সুং? সে আবার কে বাবা? একটি চীনে হোটেলের মালিক। তিনি চুয়াংয়ের দলের লোক নন, কিন্তু তার পুরাতন বন্ধু। খুব সম্ভব তিনি চুয়াংয়ের ঠিকানা বলতে পারেন। সাবাস, ঠিক বলেছ মানিক। আমি এখনই টেলিফোনে মিস্টার সুংয়ের সঙ্গে কথা বলছি। বলেই জয়ন্ত টেবিলের কাছে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে মিস্টার সোংয়ের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করল। ওদিক দিয়ে সারা আসতে বেশ খানিকটা দেরি হলো। অত রাত্রে সোং নিশ্চয়ই শয্যা গ্রহণ করেছিলেন। তারপর রিসিভারের মধ্যে জাগলো একটি কণ্ঠস্বর। জয়ন্ত বলল, হ্যালো, কে আপনি? মিস্টার সুং? আচ্ছা, এত রাত্রে আপনাকে বিরক্ত করছি বলে ক্ষমা করবেন। আমি কে? আমি হচ্ছে জয়ন্ত। আজকে আপনার হোটেলে যাকে আপনি চুয়াংয়ের কবল থেকে উদ্ধার করেছিলেন। তাহলে বুঝতে পেরেছেন? ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে একটি বিশেষ দরকারি কথা জিজ্ঞাসা আছে। আপনি চুয়াংয়ের ঠিকানা নিশ্চয়ই জানেন, জানেন না?
কি মুশকিল। কি বলেন? চুয়াংয়ের বাসা আপনি চেনেন? সে একদিন সেখানে আপনাকে চায়ের নিমন্ত্রণ করেছিল। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে দয়া করে আমার একটি অনুরোধ রাখবেন কি? আমার এখানে পুলিশি ফৌজ প্রস্তুত হয়েই আছে। সবাইকে নিয়ে আমি এখনই আপনার কাছে গিয়ে হাজির হচ্ছি। হ্যাঁ, আজ রাত্রি আপনাকে আমাদের সঙ্গে কষ্ট স্বীকার করে একবার বাইরে বেরোতে হবে। কি বলছেন? কাল সকালে হলেই ভালো হয়। না না মিস্টার সুং, কাল সকালে হবে অত্যন্ত অত্যন্ত অসময়। চুয়াং হচ্ছে অতিশয় ধরিবাজ। আজকে রাতটা নিচে নষ্ট করলে কাল সকালে আমরা তাকে খুঁজে পাবো বলে মনে করি না। আমি তাকে নিঃশ্বাস ফেলবার বা ভাববার সময় দিতে প্রস্তুত নই। যেতে যদি হয় আজ এখনই আমাদের চুয়াংয়ের বাসায় যেতে হবে। মনে রাখবেন মিস্টার সুং, আজ আপনার হোটেলে যে বিশ্রী কাণ্ডটা হয়ে গেছে, তারপরেও আপনি যদি আমাদের এটুকু সাহায্য না করেন তাহলে পুলিশের কাছে আপনার হোটেলের সুনাম বোধহয় পারবে না। কি বলেন? হ্যাঁ, আপনি রাজি? ধন্যবাদ মিস্টার সুং, ধন্যবাদ। ততক্ষণে আপনি প্রস্তুত হয়ে নিন, আমরা যথাসম্ভব শীঘ্র সেখান থেকে বেরিয়ে পড়ছি। টেলিফোনে রিসিভারটা আবার রেখে দিয়ে জয়ন্ত ফিরে এসে বলল, সুন্দরবাবু জাগ্রত হন। এখনই আরও কিছু পুলিশের লোক আর খান কয়েক গাড়ি আনবার ব্যবস্থা করুন। খিদিরপুর পার হয়ে গঙ্গার ধারে অনেকটা নির্জন স্থানে মাঝারি আকারের বাড়ি। তার চারিদিকে প্রাচীর দেওয়া প্রশস্ত উদ্যান। অবশ্য উদ্যান বলতে যা বোঝায় বাগানটা ঠিক তেমন ধারা নয়। এর কিছু কিছু জায়গায় বিবিধ ফুলের চারা বসিয়ে উদ্যান রচনার অল্প বিস্তর চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু অধিকাংশ স্থানেই বিরাজ করছে রীতিমতো একটা বিশৃঙ্খল দৃশ্য। এখানে ওখানে দাঁড়িয়ে আছে বড় বড় পুরনো গাছ, আর এখানে ওখানে ঝোপঝাড়ের সংখ্যাও বেশ খানিকটা। এই খানিকটা সাজানো আর খানিকটা অগোছালো উদ্যানের উপরে আজ জেগে আছে প্রতিপদের প্রায় পরিপূর্ণ চন্দ্রালো। সকলে লক্ষ্য করে দেখেন কিনা জানি না, কিন্তু চাঁদের আলোর মায়ামন্ত্রে ছাটা কাটা ফুলবাগিচার চেয়েও বিশৃঙ্খল জঙ্গলের ঝোপঝাড় এবং এলোমেলো গাছের দলগুলোকেই মনে হয় ঢের বেশি সুন্দর। চাঁদের আলোর নিজস্ব রূপের লেখায় হেলে পড়া ভাঙা কুড়েঘর হয়ে ওঠে বিচিত্র সৌন্দর্যময়। সুতরাং এই যত্ন এবং অযত্নের চিহ্ন নিয়ে এই উদ্যানটিও ভাবুকের চোখে আজ ফুটিয়ে তুলতে পারে রূপকথার সমুধুর স্বপ্ন। বাগানের সীমানার বাইরে একদিকে চলে গিয়েছে একটি রাজপথ। তারও দুধারে দাঁড়িয়ে ফুলের আদর মাখা বাতাসের ছোঁয়া পেয়ে নানান গাছের সবুজ পাতারা মর্মর স্বরে গেয়ে উঠছিল চন্দ্রকিরণের রাগিনী। বাগানের আরেক দিকে বয়ে যাচ্ছে কলরবে মুখরা গঙ্গা। সর্বাঙ্গে জ্যোৎস্নার আশীর্বাদ নিয়ে তাকেও দেখাচ্ছিল উজ্জ্বল দুধের ধারার মতো। পথের ধারে যে গাছগুলোর কথা বলেছি, তাদের ওপরে পাতা ডালপালার আড়ালে গা ঢেকে বসেছিল দলে দলে কিছু মানুষ। তাদের প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ ছিল বাগানের মাঝখানকার বাড়িখানার দিকে। সেই সব চোখগুলোর মধ্যে ছিল না চন্দ্রালোকের কবিত্বের ছাপ, ছিল শুধু শিকারী জীবের বুভুক্ষ দৃষ্টি। একটা বড় ডালের উপর সুন্দরবাবুর সঙ্গে আশ্রয় নিয়েছে জয়ন্ত আর মানিক। জয়ন্ত বলল, গতিক সুবিধা নয় বোধহয়। কেন? বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। এখান থেকে জানলা দিয়ে বেশ দেখা যাচ্ছে লোকজনেরা ব্যস্তভাবে এই ঘরে ও ঘরে ছোটাছুটি করছে। এত রাত্রি ওদের এমন ব্যস্ততা কেন? এই দেখো দেখো, এই বাগানের ফটক দিয়ে পরে পরে ভেতরে ঢুকছে একখানা এই বাস আর দুখানা গাড়ি। আবার বলছি সুন্দরবাবু, গতিক বড় সুবিধে না। ভাগ্যিস আমরা কাল সকালে আসিনি। কাল সকালে এলে দেখতুম পাখির খাঁচা খালি পড়ে আছে। ঠিক বলেছ। এই চুয়াং রাস্কেল বোধ হয় আজ রাতে তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে সরে পড়বার ফিকিরে আছে। চালাকিতে চুয়াংয়ের জুড়ি মেলা ভার। সে বেশ বুঝেছে মিস্টার সুংয়ের কাছে তার আস্তানা যখন অপরিচিত নয়, আর তিনি যখন তার পাপ কার্যে সাহায্য করেননি, তখন এই বাড়ির ভেতরে সে আর নিরাপদে বাস করতে পারবে না। অতএব পুলিশের আবির্ভাবের আগেই এখান থেকে সে অন্তর্হিত হতে চায়। অদ্ভুত তার তৎপরতা। এই জন্যই এতকাল ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে আসতে পেরেছে, কারণ পুলিশের ঘুম ভাঙতে দেরি লাগে। ও কথা তুমি বলতে পারো না। এবার পুলিশের ঘুম ভেঙেছে যথাসময়। বাগান বাড়ির চারিদিক ঘিরে যে জাল পেতে রেখেছি তা ভেদ করে আজ চুয়াং কেমন করে পালায় আমি দেখব। অতটা নিশ্চিন্ত হবেন না সুন্দরবাবু। চুয়াং হচ্ছে পারদের মতন পিচ্ছিল, ধরেও ধরা যায় না। বাড়ির সব ঘরের আলো নিভে গেল। একাধিক মোটরে স্টার্ট করার শব্দ শুনতে পাচ্ছি। মিনিট দেড়েক পরেই দেখা গেল বাস এবং মোটর গাড়ি দুখানা বাগানের ফটকের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। সুন্দরবাবু, পুলিশ বাঁশি বাজিয়ে আপনিও মানিককে নিয়ে চটপট নেমে আসুন। রাত্রির নিস্তব্ধতা ভেদ করে বেজে উঠল পুলিশের বাঁশির তীব্র ধ্বনি।
সঙ্গে সঙ্গেই গাছগুলো করতে লাগলো মনুষ্য বৃষ্টি। গাড়ি তিনখানা হঠাৎ গতি বাড়িয়ে বেগে ফটক পার হয়ে বেরিয়ে আসবার চেষ্টা করল, কিন্তু ফটকের সামনে এসেই তাদের গতি বন্ধ করতে হলো, কারণ সামনেই পালাবার পথ জুড়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে সশস্ত্র পুলিশের লোক। প্রথম গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে একজন লোক বলল, কে তোমরা? পুলিশ। গাড়ি আটকালে কেন? এই তোমার প্রশ্নের জবাব দিতে ইচ্ছা করি না। এই চুয়াং কোথায় বলো? চুয়াং? কে চুয়াং? বাবা, একেবারে আকাশ থেকে পড়লে যে, হ্যাঁ তোমাদের দলপতি। এই দেখুন, আমাদের কোনো দলও নেই, দলপতিও নেই। ওই চুয়াং ফুয়াং বলে কাউকে চিনি না। বেশ, তাহলে আমরা সব গাড়ি খুঁজে দেখতে চাই। কেন? কোন অধিকারে? পাজি ডাকু কোথাকার, ফের তুই প্রশ্ন করছিস? এই সে ভাই, এই গাড়ি তিনখানাকে ধরত, সব বেটাকে গাড়ির ভিতর থেকে টেনে বাইরে বার করো। আচম্বিতে গাড়ি তিনখানা আবার স্টার্ট দিয়ে পুলিশ বাহিনীর দিকে তেল বেরিয়ে গিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক গাড়ির ভিতর থেকে হু হু করে বেরিয়ে আসতে লাগলো রিভলভারের গুলি। পর মুহূর্তেই পুলিশের আগ্নেয় অস্ত্রগুলো করতে লাগলো বিকট চিৎকার। মানিক, ও গাড়ি তিনখানার মধ্যে নিশ্চয়ই চুয়াং নেই। সে কখনো এমন বোকার মতো নিজের জীবনকে বিপন্ন করবে না। আমার দৃঢ় বিশ্বাস তাকে পালাবার সুযোগ দেওয়ার জন্যই গাড়ি থামিয়ে ওরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করছিল। চলো আমরা বাগানে যাই। জয়ন্ত আর মানিক দ্রুত পদে অগ্রসর হলো। চাঁদের আলোয় চারিদিক করছে ধপধপ। সেই আলোতেই খানিকটা তফাতেই দেখা গেল একটা ঝোপ সন্দেহজনকভাবে দুলে দুলে উঠছে। তারা দুজনেই সেদিকে ছুটল এবং তৎক্ষণাৎ ঝোপের ওপর অপর পার্শ্ব থেকে আবির্ভূত হলো একটি সুদীর্ঘ প্রকাণ্ড মূর্তি এবং আত্মপ্রকাশ করেই মহাবেগে একদিকে দৌড়তে আরম্ভ করল। ছোট মানিক, ছোট, যত জোরে পারো ছোট। যা ভেবেছি তাই। ওই দেখো চুয়াং। চুয়াং খানিক দূর অগ্রসর হয়েই সামনে দেখতে পেল একটা মেদি পাতার বেড়া। এক লাফে সেই বেড়া অতিক্রম করে সে অন্য পাশে গিয়ে পড়ল এবং তারপর তাকে আর দেখা গেল না। জয়ন্ত আর মানিকও লাফ মেরে সেই মেদি পাতার বেড়ার উপর দিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনের দিকে আর এগোনোর উপায় নেই, কারণ তাদের সামনেই কয়েক হাত তফাতে রয়েছে সেই বাগান বাড়ির সুদীর্ঘ দেওয়াল এবং দেওয়ালের ঠিক তলা দিয়ে একটানা চলে গিয়েছে সারি সারি ফুলন্ত কেনা গাছ। ডান দিকেও বাড়ির যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে করগেট দিয়ে গড়া খুব উঁচু একখানা লম্বা ঘর। সম্ভবত সেখানে একাধিক মোটরের গ্যারেজ রূপে ব্যবহার করা হয়। সামনেই একটা দেওয়ালের পাশে হাত তিনেক উঁচু কেনা গাছ তখনও দুলছিল ঘন ঘন। নিশ্চয়ই সেই গাছটা কোনো মানুষের দেহের আঘাত পেয়েছে, কিন্তু সেখানে মানুষ কোথায়? এই স্বল্প পরিসরের মধ্যে কোনো মানুষেরই লুকিয়ে থাকবার উপায় নেই। অথচ এইমাত্র তারা সচক্ষে চুয়াংকে বেড়া পার হয়ে এইখানে অবতীর্ণ হতে দেখেছে। সামনের দিকে বাড়ির উঁচু দেওয়াল, ডান দিকে গ্যারেজের দেওয়াল, আর বাঁ দিকেও খানিকটা পরেই সেই মেদি পাতার বেড়া দিয়ে জমিটার ঘেরা রয়েছে। চুয়াং যদি ওই দিক দিয়ে বেড়া ডিঙিয়ে পালাবার চেষ্টা করত তাহলে কিছুতেই জয়ন্ত আর মানিকের দৃষ্টি এড়াত না। চুয়াং সামনের দিকে, বাঁ দিকে, ডান দিকে কোনো দিকেই যায়নি, অথচ আচম্বিতে অদৃশ্য হয়েছে, ঠিক যেন কোনো জাদু মন্ত্রের প্রভাবে। জয়ন্ত অত্যন্ত হতভম্ব হয়ে গেল। মাটির উপরে তীব্র টর্চের আলো ফেলে জমি খানিকটা পরীক্ষা করল সে। করতে করতেই হঠাৎ দেওয়ালের সামনে এক জায়গায় থেমে দাঁড়িয়ে বলল, হে দেখো মানিক, উলগাছের নরম জমির উপরে চারখানা সুবৃহৎ পায়ের টাটকা দাগ। নিশ্চয়ই চুয়াং মিনিট খানেক আগে এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এরপরে পাশে পাশে আর কোনো পায়ের দাগ নেই। দেখলে সন্দেহ হয় পৃথিবী এইখানে ঠিক যেন তাকে নিঃশেষ গ্রাস করে ফেলেছে। এও কি সম্ভব? এমন আশ্চর্য ব্যাপার তো জীবনেও কখনো দেখিনি। সত্য কি চুয়াং মায়াবী? মানিক স্তম্ভিত হয়ে বোবার মতো দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু বলবার ভাষা খুঁজে পেল না। জয়ন্ত নীরবে বেড়া দিয়ে ঘেরা সেই জমির সব জায়গায় আলো ফেলে ফেলে ঘুরে বেড়াতে লাগলো। প্রায় মিনিট 10 কেটে গেল, কিন্তু চুয়াংয়ের কোনো চিহ্নই নেই। ওদিকে নিশীথ রাত্রির স্তব্ধতা ভাঙানো আগ্নেয় অস্ত্রের গর্জন থেমে গিয়েছে খানিক আগেই। এখন দেখা গেল সুন্দরবাবু, মনমোহন বাবু আর কয়েকজন পাহারাওয়ালা বেগে ছুটে আসছে জয়ন্তদের দিকেই। বাবা, আমরা করেছি তুমুল যুদ্ধ, আর তোমরা কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো এই বাগানের বায়ু সেবন। ছি জয়ন্ত, ছি। মানিক, এইটা আমি তোমাদের থেকে আশা করিনি। আপনাদের তুমুল যুদ্ধের কি পরিণাম হলো মশাই? পরিণাম? সে একরকম মন্দের ভালোই। মন্দের ভালো কিরকম? হতভাগাদের একখানা মোটর আমাদের ফাঁকি দিয়ে লম্বা দিতে পেরেছে, কিন্তু সেই বাসের আর একখানা মোটরের সব লোককে আমি গ্রেপ্তার করেছি। যাদের গ্রেপ্তার করেছি তাদের মধ্যে তোমার চুয়াংয়ের মতন কোনো অধিকার দানবকে দেখতে পেলুম না। নিশ্চয়ই যে মোটরখানা পালিয়েছে এই চুয়াং তার মধ্যেই ছিল। ভুল সুন্দরবাবু, ভুল। চুয়াং গাড়ি ছেড়ে আবার এই বাগানের মধ্যেই নেমে পড়েছিল। আমরা তার পেছনে পেছনে ছুটেছিলাম বটে, কিন্তু তাকে ধরতে পারিনি।
ঠিক এইখানে এসে একরকম আমাদের চোখের সামনেই চুয়াং করেছে সশরীরে পাতালের মধ্যে প্রবেশ। কি বলছো জয়ন্ত? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়ে গেলে আমি এতটা বিস্মিত হতো না। চোখের সামনেই দেখলুম চুয়াংকে, আর পর মুহূর্তেই দেখলুম চুয়াং আর আমাদের চোখের সামনে নেই। এক আজগুবি ভেলকি। এইসব কথা চুল হয়ে যাক, এখন আমাদের কি করা উচিত বলো? বাগানের বাইরে চলুন, আমাদের কর্তব্য স্থির করবার অনেক সময় পাওয়া যাবে। রাত্রি তখন প্রায় প্রভাতের কাছে এসে পড়েছে। পৃথিবী স্তব্ধ, গাছে গাছে ঘুমিয়ে পড়েছে মর্মধ্বনি। এমনকি ঝিল্লিরাও ডেকে ডেকে শ্রান্ত হয়ে অবলম্বন করেছে মৌনব্রত। বিশ্বের সবাই নিদ্রিত, ঘুম নেই কেবল চাঁদের চোখে। আজকে প্রতিপদের চাঁদ জানে প্রভাতের প্রথম আলো ফুটলেও পাবে না সে ঘুমনোর অবসর। তাকে আত্মসমর্পণ করতে হবে সূর্যালোকের তীব্রতার মধ্যে। সেই মেদি পাতার বেড়া দিয়ে ঘেরা জমিটুকুর উপরে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাও। আচম্বিতে জাগরণ দেখা গেল একটি অসম্ভব জায়গায়। একটি পুষ্পিত কেনা গাছ আস্তে আস্তে মাটির উপরে খানিকটা উঠে একটু সরে গিয়ে আবার পৃথিবীর উপরে অবতীর্ণ হয়ে দুলতে লাগল। তারপরই দেখা গেল একটা আশ্চর্য দৃশ্য। যেখানে গাছ ছিল সেখান থেকে আত্মপ্রকাশ করল বিপুল বপু এক মনুষ্য মূর্তি। সামনের ঘাস জমির উপরে দাঁড়িয়ে মূর্তি একবার এদিকে আরেকবার ওদিকে দৃষ্টিপাত করল। তার অত্যন্ত সন্তর্পণে হেঁট হয়ে আস্তে আস্তে একদিকে অগ্রসর হতে লাগল। মেদিপাতার বেড়ার ওপাশ থেকে হঠাৎ জেগে উঠল আর একটা মূর্তি। সে লাফ দিয়ে বেড়া পার হয়ে এলো এবং বিদ্যুৎ গতিতে ছুটে গেল সেই বৃহৎ মূর্তিটার দিকে। বৃহৎ মূর্তিটা তাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় মূর্তিটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড এক ঘুষি, সঙ্গে সঙ্গে বিপুল আনন্দে চিৎকার করে উঠল, চুয়াং, এইবারে তোমাকে পেয়েছি। তুমি দেবে জয়ন্তকে ভাগি। জয়ন্ত যে বিষম ঘুষিটা মেরেছিল, বলিষ্ঠ লোকটাও সেটা সামলাতে পারত না। কিন্তু চুয়াং একবার হেলে পড়েই আবার সিধে হয়ে দাঁড়ালো এবং চকিতে পকেট থেকে রিভলভার বার করে জয়ন্তকে গুলি করতে লাগলো। কিন্তু জয়ন্ত বিদ্যুতের মতো হেঁট হয়ে বাঁ হাত দিয়ে রিভলভার শুদ্ধ চুয়াংয়ের হাতখানা উপর দিকে ঠেলে দিল এবং পর মুহূর্তেই চুয়াংয়ের রিভলভার করল আকাশের দিকে গুলি বর্ষণ। চুয়াং তখন তার বিপুল বাঁ বাহু দিয়ে জয়ন্তর দেহকে উপর দিকে তুলে উল্টে ফেলবার চেষ্টা করল। কিন্তু জয়ন্ত তার ডান হাত দিয়ে চুয়াংয়ের বাঁ হাতখানা নিচের দিকে টেনে ধরল এবং সঙ্গে সঙ্গে নিজের দু পা দিয়ে জড়িয়ে ধরল শত্রুর দুই পাকে। দুজনেই প্রাণপরে পরস্পরের প্রতি শক্তি নিয়োগ করতে লাগলো এবং এক স্থানে দাঁড়িয়ে এইভাবে কেটে গেল মিনিট খানেক। খুব কাছেই শোনা গেল অনেকগুলো পায়ের শব্দ। রিভলভারের গর্জন শুনে প্রথমেই বেগে ছুটে এলো মানিক, তারপরে সুন্দরবাবু এবং তার উপরে আসছে কয়েকজন সার্জেন্ট আর পাহারাওয়ালা। তারাও সকলে এসে চুয়াংয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর তাকে মাটির উপরে ফেলে দিয়ে তার দুই হাতে পরিয়ে দেওয়া হলো হাতকড়ি। জয়ন্ত দু চারবার নিজের গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল, চুয়াং, তুমি খুব চালাক, স্বীকার করছি। আসল ব্যাপারটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি বটে, কিন্তু তুমি যে এই মেদি পাতার বেড়ার মধ্যেই কোনোখানে লুকিয়ে আছো এই বিষয়ে আমার একটুও সন্দেহ ছিল না। একটা নিরেট মানুষ কখনো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, তাই আমি সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে বেড়ার ওপাশে ঘুপটি মেরে বসে সাগ্রহে অপেক্ষা করছিলাম তোমার পুনরাবির্ভাবের জন্য। আমার অপেক্ষা করা সার্থক হয়েছে। ইউ বেঙ্গলি ডগস, আজ যদি দল বেঁধে তুই আমাকে আক্রমণ না করতিস তাহলে তোকে আমার হাত থেকে কে রক্ষা করতো? চুয়াং, তোমাকে আমি থোড়াই কেয়ার করি। তোমার হাতে ছিল রিভলভার, আমাকে রিভলভার ব্যবহার করবার কোনো সুযোগই তুমি দাওনি। তবুও আমি শুধু হাতেই তোমার রিভলভারকে ব্যর্থ করেছি, আর তোমাকেও রেখেছিলাম বন্দি করে। সুন্দরবাবু, খুলে দিন এই শয়তানের হাত করি, উঠে দাঁড়াকে আমার সামনে। আমি আজ আবার নিজের গায়ের জোরেই একে ফের মাটির উপরে পেরে ফেলবো। না 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 না, দেখো, পাগলা কুকুর হেরে গিয়েও গর্জন করতে পারে, কিন্তু মানুষ কবে যেচে কুকুরের সঙ্গে শক্তি পরীক্ষা করতে গেছে। যথেষ্ট হয়েছে জয়ন্ত, এ দৃশ্যের ওপর এবার জবনিকা পড়ুক। বন্ধু, জবনিকা পড়তে একটু দেরি আছে, এখনো দেখা হয়নি চুয়াং কোন কৌশলে পাতালের ভিতরে প্রবেশ করেছিল। বলতে বলতেই সে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেখানে, যেখান থেকে চুয়াং করেছিল আশ্চর্যভাবে আত্মপ্রকাশ। প্রথমেই দেখা গেল ফুল গাছের নরম জমির উপর বসানো রয়েছে একটা বড় গোলাকার পাত্র। কাঠ দিয়ে সেটা তৈরি এবং তার গভীরতা হচ্ছে প্রায় 1.5 হাত। সেই গভীরতার শূন্যতাকে পরিপূর্ণ করা হয়েছে মাটি দিয়ে এবং সেই মাটির উপরে শিকড় রোপণ করে দাঁড়িয়ে আছে একটা ফুলন্ত কেনা গাছ। তারই পাশে মাটির ভিতরে রয়েছে একটা গর্ত, যার মধ্যে নেবে জয়ন্ত সকলেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল মুহূর্তেই। তারপরই গর্ত থেকে আবার উঠে এসে বলল, ধন্য তুমি। লোকের চোখে ফাঁকি দেওয়ার জন্য এমন উপায় যে কেউ অবলম্বন করতে পারে, এটা কল্পনাতেও আনা সম্ভবপর নয়। সুন্দরবাবু, এই চমৎকার লুকোবার জায়গাটি চুয়াং আগে থাকতেই তৈরি করে রেখেছিল। সারি সারি কেনা গাছ,
তারই মধ্যে একটি স্থানের একটি কেনা গাছকে তুলে প্রথমে সে ঢেকেছিল এই গর্তটি। তারপর সেই গর্তের মাপে তৈরি করেছিল একটি কাঠের বড় পাত্র। তারপর সেই পাত্রের মধ্যে মাটি ভরে আবার পুঁতে দিয়েছিল কেনার চারা। এই চারায় পাত্রটিতে আবার আমি গর্তের মুখে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এর মধ্যে কোথাও ফাঁকি আছে তা ধরতে পারেন কিনা। বলতে বলতেই সে গাছ আর মাটি শুদ্ধ সেই গোলাকার পাত্রটাকে আবার দুহাতে তুলে গর্তের মুখে বসিয়ে দিল। তখন সেখানে কোনো গর্ত বা কাঠের পাত্র আছে বোঝবার বিন্দু মাত্র উপায় নেই। মানিক বলল, আশ্চর্য, এত সহজে পৃথিবীকে ঠকানো যায়? ঠিকই বলেছেন মশাই। অসাধু কি কখনো সাধুকে ঠকাতে পারে? মোটেই নয়। এই দেখুন না, চুয়াং কি আমাদের জয়ন্ত বাবুকে ঠকাতে পারলে? সুন্দরবাবু কোনো রকম মত প্রকাশ না করে কেবল তার সেই বিখ্যাত শব্দটি উচ্চারণ করলেন, বুঝলাম।